বিশেষ করে সেনাবাহিনীকে নিয়ে অনেকে বলছে ষড়যন্ত্র চলছে, ঘটে যেতে পারে কোনো বিস্ফোরণ, ঘটে যেতে পারে এমন কোনো ঘটনা যা আমরা কখনো কল্পনা করতে পারিনি। এমন অবস্থাতে আসলে রাজনৈতিক ডিরেকশন কোন দিকে সে নিয়ে আমরা আলোচনা করব। 1030 জনকে একজন মানুষ হত্যা করেছে, বা 1030 জন মানুষ হত্যাকাণ্ডের আশপাশে তিনি ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান, যিনি এই মুহূর্তে জেলে রয়েছে এবং তার বিরুদ্ধে বিচার কার্য চলছে। শেখ হাসিনার সরাসরি নির্দেশে খুনগুলি হতো তিনি স্বীকার করেছেন, এবং কিভাবে সে খুন করতেন সেই কৌশলগুলি জানার পর অবাক হয়েছে আমরা, কতটা নৃশংসভাবে, কতটা পাষণ্ডতার সাথে খুনগুলিকে করা হতো তৎকালীন সময়। প্রিয় দর্শক, সামনে নির্বাচন কবে হবে এ নিয়ে রয়েছে অনেক সংশয়। নির্বাচন আদত হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। সবকিছু নিয়ে আমাদের আজকের এই আলোচনা। একজন আছেন তিনজন সম্মানিত অতিথি। মেজর সৈয়দ সিদ্দিক আছেন আমার সাথে, তিনি জাতীয়তাবাদী রাজনীতিবিদ। আছেন মেজর আলতামাস করিম, তিনি রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন ইসমাইল হোসেন সম্রাট, সভাপতি জন অধিকার পার্টি। আপনার তিনজনকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুরু করছি জনাব মেজর সৈয়দ সিদ্দিক, আপনাকে শুরু করতে চাই। যেমনটি বললাম, আপনারা দুইজন এখানে আর্মি ব্যাকগ্রাউন্ডের অফিসার রয়েছেন। সেনাবাহিনীর যে ভূমিকা 5 তারিখ এবং তারও 2 দিন আগে থেকেই সেনাবাহিনীর একটা বড় ধরনের ভূমিকা ছিল, যা আমাদের বিজয়ের একটি, বলবো যে, ভাইটাল পার্ট রোল প্লে করেছে এই সেনাবাহিনী। এখন সেনাবাহিনীর বিভিন্ন ভূমিকা বা সেনা প্রধানের ভূমিকা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক উঠছে। এই অবস্থাতে আবার এমন ভীতিও রয়েছে, এমন সংশয় রয়েছে যে সেনাবাহিনীকে আসলে ক্ষমতা দখল করবার কৌশল রয়েছে কিনা, এবং সেনাবাহিনী ভিতরে যেসব কুশীলবরা ছিল শেখ হাসিনা যাদেরকে সবসময় ক্ষমতায়ন করেছে, এবং যাদের কারণ শেখ হাসিনাও দীর্ঘ সময় ক্ষমতায় ছিল। এবং আমি যদি মেজর জেনারেল জিয়াউল আহসানের কথা বলি, সরাসরি আর্মি পার্সন হয়েও তিনি কিভাবে সাধারণ মানুষকে হত্যা করেছেন, এইসবের নির্দেশদাতা সরাসরি শেখ হাসিনা ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী। আপনার কাছ থেকে এই বিষয়গুলি নিয়ে, সেনাবাহিনীর বর্তমান অবস্থান নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ সাগর ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সহ আলোচক মেজর আলতামাস এবং ইসমাইল সম্রাট, যারা শুনছেন। ফেস দি পিপলের অবদান কানাডা থেকে আপনি বিশ্বের বিভিন্ন দেশকে কানেক্ট করতেন, কানাডা, লন্ডন, বাংলাদেশ। সো জুলাই মাসে এবং আগস্ট মাসে যে পরিবর্তন এসেছে সেখানে আপনার অবদান ছিল। যারা শহীদ হয়েছে, স্বাধীনতা উত্তর যত শহীদ হয়েছে, সবশেষে জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে, এবং এই উত্তাল বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট নিয়ে, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কথা বলার জন্য আপনি আমাকে প্রশ্ন করেছেন। সেনাবাহিনীর ইতিহাসে যদি যাই, তাহলে মুক্তিযুদ্ধে এই সেনাবাহিনীর 5টি ব্যাটালিয়ন প্রথম অগ্রণী ভূমিকা রাখে, এবং পুরো 9 মাস যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্ব দিয়েছিল রণাঙ্গনে। সাথে যারা ছিল তারা জনগণ এবং ছাত্র। আমরা যদি 54 বছর পরের এই বিপ্লবটা দেখি, সেখানে ছাত্ররা ভ্যানগার্ড ছিল, জনগণ তাদের সাথে ছিল, এবং সেনাবাহিনী 3, 4 এবং 5-এ ঘুরে দাঁড়িয়েছিল। সুতরাং আমি সেনাবাহিনীর ইতিহাসকে যদি সেভাবে বলি যে 71, 91, 75, 71, 75, 91 এবং 2024-এ সেনাবাহিনীর ভূমিকা ছিল দেশের দেশপ্রেমিক হিসেবে। সুতরাং সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। সেনাবাহিনী এই মুহূর্তে বাংলাদেশে ডেপ্লয়েড আছে, এবং এই প্রথম সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থানটুকু 71 থেকে আজ পর্যন্ত পজিটিভ, কোনো সন্দেহ নাই। এর মাঝখানে বিতর্ক এসেছে। 14, 18 এবং 24-এর নির্বাচনে সেনাবাহিনীও বিতর্কিত হয়েছে, কিন্তু সেনাবাহিনী তার ইমেজ ধরে রেখেছে দেশে প্রবাসে। বিশ্ব শান্তিতে এই সেনাবাহিনী কাজ করছে, এখনো কাজ করছে। এই মুহূর্তে সেনাবাহিনীকে নিয়ে যে প্রশ্নগুলো আসছে সেগুলি কখনো কখনো প্রাসঙ্গিক, কখনো কখনো
অতিরিক্ত। হুম। সেনাপ্রধান যে সিদ্ধান্ত নিয়েছিল, জেনারেল ওয়াকারুজ্জামান ৩, ৪ এবং ৫-এ যে সিদ্ধান্ত নিয়েছিল জাতির পক্ষে, সেই সিদ্ধান্তটি না নিলে সম্ভবত লাশের যে সারি সেটা আরো বড় হতো, হয়তো হাজার হাজার প্রাণ দিতে হতো। তো সুতরাং সেখানে আজকে আপনার এখানে বসে ১ বছর পর যখন সরকার ৩৬ জুলাই উদযাপন করলো, জাতি যখন এই যারা প্রাণ দিয়েছে, সুপ্রিম স্যাক্রিফাইস করেছে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে, তখন আমি সেনাবাহিনীর প্রতি আমার একটি আহ্বান যে আপনারা যে সুনাম অর্জন করেছেন, আপনারা যে প্যাট্রিয়ট হিসেবে, দেশপ্রেমিক হিসেবে নিজেদেরকে প্রমাণ করেছেন, সকল সৈনিক, সকল অফিসার, আপনাদের সামনে এখন বড় দায়িত্ব হলো একটি নির্বাচন, একটি ফ্রি, ফেয়ার এবং পিসফুল নির্বাচন করা। এবং এটি সেনাবাহিনী বারবার করেছে, ৯১, ৯৬, ২০০১-এ, এমনকি ২০০৮-এও, যদিও এটি বিতর্কিত ছিল, সেনাবাহিনীকে দায়িত্ব পালন করতে হয়েছে। আজকে জাতি যদি প্রশ্ন করেন ১০০ লোককে, ৯৯ জনই হয়তো বলবে যে সেনাবাহিনীর উপর আমরা ভরসা করছি একটি নির্বাচনের রোড ম্যাপ কিংবা নির্বাচনের যে শিডিউল, সবকিছু এখন ইন দি প্রসেস। অর্থাৎ চিফ অ্যাডভাইজার বলে দিয়েছেন, নির্বাচন কমিশন কাজ করছে এবং জাতি এখন প্রত্যাশিত সময় একটা সুন্দর নির্বাচন দেখার প্রত্যাশায়। কিন্তু আপনি নির্বাচনে চলে গেছেন, যদিও চেয়েছেন যে নির্বাচনের সময় এবং সম্ভাবনা নিয়ে আমরা পরবর্তী সেগমেন্টে কথা বলবো। যেহেতু আপনি নির্বাচন মানে এমন একটা অবস্থাতে পরিণত হয়েছে বর্তমানে যে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করতে হলেও কিন্তু আমাদের সেনাবাহিনীর উপর নির্ভর করতে হবে। কোনো না কোনো ভাবে প্রত্যেকটা জিনিসের সাথে সেনাবাহিনীর সম্পৃক্ততা আমরা দেখতে পাচ্ছি। সেই সেনাবাহিনীকে নিয়ে কিন্তু এখন বর্তমানে বেশ বিতর্কও চলছে যে সেনাবাহিনীর যে ভূমিকা রাখবার কথা ছিল, পরবর্তীকালে সেনাবাহিনীর ভেতরে যারা অপরাধ ছিল তাদের কেউ দেখা যাচ্ছে পুনর্বাসিত করা হচ্ছে, এমন অভিযোগও রয়েছে সেনাবাহিনীর কাছে। যেসব ৬৫০ মানুষ অপরাধী আশ্রয় নিয়েছিল তাদেরও খবর নাই। মানে সেনাবাহিনীতে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি আমাদের দেশের রেজিম পরিবর্তনের পর। যা হওয়া উচিত ছিল তা হয়নি। এখনো পর্যন্ত সংশয় রয়ে গেছে, সংকটও রয়ে গেছে, যে কারণে যে কোনো মুহূর্তে আরো খারাপ কিছু ঘটে যেতে পারে, এমন সম্ভাবনাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। এখানে তার প্রথমেই আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে জেনারেল জিয়াউল হাসানের যে হত্যাকাণ্ড, ১০৩০ জনকে হত্যা করেছে এবং সে সাক্ষ্য দিচ্ছে যে শেখ হাসিনার নির্দেশে করেছে। এবং এই প্রেক্ষাপটে এই বিপ্লব থেকে আজ পর্যন্ত জাতি কিন্তু অনেক স্মার্ট। এই জাতিকে শেখ হাসিনা কই মাছের মতো ভেজেছে, বারবার দৃষ্টি এদিক সেদিক নিয়েছে। জাতি কিন্তু এই নির্যাতনের মাধ্যমে, এই গুম হত্যার মাধ্যমে যারা বেঁচে আছে, এই ছাত্র থেকে শুরু করে যারা এল্ডারলি, বয়স্ক, অভিজ্ঞ, সবাই কিন্তু অনেক বেশি স্মার্ট। তাদের দৃষ্টি এখন চারিদিকে আছে। সুতরাং আজকে জিয়াউল হাসানের হত্যাকাণ্ড নিয়ে যে কথা হচ্ছে, অথবা সেনাবাহিনী ডেপ্লয়েড অবস্থায় তারা কি কাজ করছে, সব দিকেই দৃষ্টি কিন্তু জাতির আছে। সুতরাং আপনার যে প্রশ্ন যে সেনাবাহিনী কিছু করে ফেলে কিনা, অর্থাৎ এটা আমি সরাসরি যদি বলি সেনাবাহিনী টেক ওভার করে ফেলে কিনা, এই কাজটি সেনাবাহিনী করবে না। কারণ ৭১ থেকে ৭৫, ৯১ এবং ২৪-এ এসে সেনাবাহিনী দেখিয়েছিল। আপনার পাশে বসে আমি, যদিও ভিজুয়ালি বসছি, আমি লন্ডনে বসে আপনার সাথে বলেছি এই সেনাবাহিনী ঘুরে দাঁড়াবে। আমি ২৭ তারিখে বলেছিলাম এই সেনাবাহিনী, পুলিশ এবং ১৮ কোটি মানুষ ঘুরে দাঁড়াবে স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। এই জাতি ঘুরে দাঁড়াবে, ঘুরে দাঁড়িয়েছে। এবং আমার এখনো মনে আছে ২৯ তারিখে হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্সে আমি বক্তব্য দিতে, যে এই হত্যার যে লিস্টে এটা বলা হয়েছিল যে মাত্র ২৬৬ জন, প্রথম আলো বলছে, আমি বলেছিলাম ইট ইজ মোর দেন 1000, কেউ বলছে ২০০০, কেউ বলছে ৩০০০। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে ১০০০-এরও বেশি, ১৪০০ জন মারা গেছে, ১০০০ অন্ধ হয়ে গেছে, ২০০০ হাসপাতালে আছে এবং তারা ধুকে মরছে। সুতরাং এই ক্যাজুয়ালিটি লিস্টে কিন্তু ৬০০০। সো এই ৬০০০ না শুধু, এর পরেও আমরা যদি আরো ভিতরে ঢুকি তাহলে দেখা যাবে ২০ থেকে ৩০,০০০ আহত হয়েছে। এই যে বিশাল হত্যাযজ্ঞ, এই যে ক্যাজুয়ালিটি, আমাদের সন্তানের উপর আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স, কোস্ট গার্ড, পুলিশ, বিডিআর, র্যাব সবাই মিলে যে হত্যাযজ্ঞ চালাইলো, এটি মানবাধিকার লঙ্ঘন, এটি জেনোসাইডের মতো। সুতরাং হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স থেকে শুরু করে সারা পৃথিবীতে প্রবাসী ১.৫ কোটি মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিল। আজকে আপনাকে বলছি সেনাবাহিনীর এই দুঃসাহস নেই।
সেনাবাহিনীর যে কোনো জেনারেলের এই দুঃসাহস নেই, বিকজ 500 পুলিশকে রাস্তায় মব জাস্টিস হিসেবে গাছে ঝুলিয়ে মেরে ফেলেছে, একটা সেনাবাহিনীকে হত্যা করা হয়নি। এইখানে সেনাবাহিনীর যে লেগেসি, এই রণাঙ্গন থেকে শুরু করে আজ পর্যন্ত সেনাবাহিনীর যে একটা কনসিস্টেন্সি আছে, একটা ধারাবাহিকতা আছে, এইটার প্রতি মানুষের শ্রদ্ধা আছে। আরেকটা বিষয় হলো, কিন্তু আপনি কি মনে করছেন যে সেনাবাহিনীকে আবার কোনো না কোনো ভাবে আমরা মানুষের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছি? সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক। তাদেরকেও আমরা যদি এভাবে দাঁড় করিয়ে ফেলি, তাহলেও কি আপনি ভয়াবহ সংকটের মুখে যাবে কিনা? আর দ্বিতীয়ত হলো সেনাপ্রধান, যার ভূমিকা না থাকলে আমরা এই স্বাধীনতাটাকে বা দ্বিতীয়বার আমরা এত, অনেকের ভাষায় দ্বিতীয় স্বাধীনতা, যাই হোক, আমি বলতে চাই এটা একটা বিশাল বিপ্লব ছিল এবং গণ অভ্যুত্থান ছিল। এটা এত তাড়াতাড়ি হয়তো আমরা পেতাম না। এখানে আরো অনেক ক্যাজুয়ালিটি হয়তো আমরা দেখতে পেতাম। সেখানেও কি এমন একজন দায়িত্বশীল মানুষ এখনো পর্যন্ত কি সে কোনো ধরনের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হতে পারে কিনা, এটার অনেক বিষয়ে প্রশ্ন উঠেছে। আমাদের ষড়যন্ত্র, এই সবচেয়ে পুরনো যন্ত্র হলো এই পৃথিবীতে, এটার নাম হলো ষড়যন্ত্র। এটা প্রাসাদে হয়, এটি রাজপথে হয়, এটি জাতীয়ভাবে হয়, এটি আন্তর্জাতিকভাবে হয়। সুতরাং ষড়যন্ত্রকে উড়িয়ে দিতে চাচ্ছি না আমি। আমার বক্তব্য হলো যে ধারাবাহিকতা কার, কোথায়, কি রিফ্লেক্ট করে, সেটি হলো সেনাবাহিনী। সেনাবাহিনী ডাজ নট মিন সেনাপ্রধান অনলি, সেনাবাহিনী ডাজ নট মিন কয়েকজন জেনারেল। সেনাবাহিনী মিনস এখানে যে 1 লক্ষ সেনাবাহিনী বা 2 লক্ষ, আমি সংখ্যাটা বলতে চাচ্ছি না, যাই থাকুক না, এটি প্রতিটি সদস্যের একটা অবদান আছে। এইখানে সৈনিক, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট, মেজর্স তারা দাঁড়িয়ে গিয়েছিল 3 তারিখে। সুতরাং যে সংখ্যা, এখানেও কিন্তু একটা গণতান্ত্রিক রিফ্লেকশন আছে। সংখ্যায় যখন সবাই দাঁড়িয়ে গেল, তখন সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। সুতরাং বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, এদেশের জনগণের পক্ষে সেনাবাহিনী। আরেকটা বিষয় এখানে, যে যদি কু হয়েছে, কিন্তু আগেও হয়েছে, 71-এর পরে বহুবার কু হয়েছে, কু হইতেই পারে, কিন্তু সবশেষে দেখতে হবে, দিন শেষে এই সেনাবাহিনীটি জাতীয় সেনাবাহিনী। এই সেনাবাহিনী দেশের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, দেশে প্রবাসে বিশ্ব শান্তির জন্য এরা কাজ করে। সুতরাং তারা তাদের স্ট্যাবিলিটি, তাদের ভবিষ্যৎ, এ দেশের স্বার্থে তারা সবশেষে জনগণের পক্ষে দাঁড়াবে। তবে এখানে একটি বিষয় বলে রাখি, জেনারেল জিয়াউল হাসানের মতো ব্যক্তি, যার কর্নেল হওয়ার মতো যোগ্যতা ছিল না, মেজর হওয়ার মতো যোগ্যতা ছিল না, এই ছেলেটা জেনারেল হয়েছিল খুন করে। সে যতবার খুন করেছে ততবার সে পুরস্কার পেয়েছে। এর জন্য কে দায়ী? লায়ন শেয়ার হলো পলিটিক্স, শেখ হাসিনা দায়ী। সুতরাং শেখ হাসিনা আজকে দেখতে পাচ্ছে, দিল্লিতে বসে শুনতে পাচ্ছে যে জিয়াউল হাসান সাক্ষী দিচ্ছে যে শেখ হাসিনার নির্দেশে প্রতিটি খুন করা হয়েছে। সুতরাং আপনি যদি অন্যায় করেন, আপনি যেই হন না কেন, এটা রিফ্লেকশন আসবে টুডে অর টুমরো। জাতিগতভাবে আমরা কিন্তু মারাত্মক একটা হাইটে পৌঁছে গেছি। প্রত্যেকটা মানুষ, রিক্সাওয়ালা থেকে শুরু করে বিচারপতি পর্যন্ত, প্রত্যেকেই সেন্সিটাইজ। কেন? কারণ এই 15 বছরে পলিটিক্স জাতিকে এত খারাপ জায়গায় নিচ্ছে। ডিজিটাল কারচুপি হলো 14-তে, নিশিরাতে ভোট হলো 18-তে, আর আমি দামি তামাশা হলো 24-এ। এই বিষয়গুলো 18 কোটি মানুষকে উনুনে যেমন ভাজে না, আগুনে ফেলে যেমন ভাজা হয়, সেভাবেই জাতি, ভাজাকৃত জাতি, এর প্রতিটি স্তর এখন উত্তেজিত। সুতরাং এইখানে কোন সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, সে যেই করুক, এটা চায়না, আমেরিকা, ইন্ডিয়া যেই করুক না কেন, সাকসেস হবে না। কারণ 18 কোটি মানুষ আর 1.5 কোটি প্রবাসী এখন অন গার্ড আছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি মেজর আলতামাস করিম আপনার কাছে যেতে চাই। আজকে আমরা দেখেছি যে কোনো ধরনের অফিসিয়াল আদেশ ছাড়াই কিন্তু রাষ্ট্রপতির ছবি নামানোর জন্য একটা টেলিফোন বার্তার মাধ্যমে বলা হয়েছে। হঠাৎ করে এর ধরনের নির্দেশনা কেন দেওয়া হয়েছে? গুঞ্জন আছে যে হয়তো চুপ্পু সাহেব আমাদের বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার একটা গুঞ্জন আছে। এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে না? এতদিন তো আমরা এক বড় দাবি ছিল যে জনাব চুপ্পুকে সরিয়ে দেওয়া হোক। চুপ্পুকে না সরিয়ে চুপ্পুর ছবি সরিয়ে দেওয়ার পেছনে আসলে কি ধরনের প্রাপ্তিটা আমরা নিতে চাচ্ছি, আর যেটা সেনাবাহিনীর ব্যাপার প্রশ্ন করলাম, আপনারও মন্তব্য চাই। ধন্যবাদ সাগর ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমি ইসমাইল সম্রাট এবং সিদ্দিক স্যার উভয়কেই
আমার সাথে সহ আলোচক সকলকে সাথে নিয়ে আলোচনা করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এর আগের এই টক শোতে এখানে এসেই বলেছিলাম যে রাষ্ট্রপতিকে সরানোর বিষয়টি, তখন বিএনপির একজন নেতা বলেছিলেন যে সংবিধান লঙ্ঘন হবে, তাই চুপ্পুকে 2024 সালের অগাস্ট মাসের 8 তারিখে বা তারপরে সরানো সম্ভব হয় নাই। আমি সেদিন বলেছিলাম যে শেখ মুজিবুর রহমান যখন 1972 সালে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী হন তখন সংবিধানের কোন ধারায় হয়েছিলেন। একইভাবে জিয়াউর রহমান 1976 সালে যখন রাষ্ট্রপতি হয়েছিলেন সংবিধান মেনে হয়েছিলেন কিনা, এরশাদ সংবিধান মেনে রাষ্ট্রপতি হয়েছিলেন কিনা, এরপরে শাহাবুদ্দিন আহমেদ 1990 সালে সংবিধান মেনে রাষ্ট্রপতি হন নাই, তাকে 11তম সংশোধনীর মাধ্যমে তাকে লিগ্যাল করা হয়। তো একইভাবে বাংলাদেশে বহুবার সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে মানুষ গিয়েছে এবং পরবর্তীতে সংবিধানের সংশোধন করা হয়েছে সেই ব্যক্তিগুলোর শাসনকে জায়েজ করার জন্য, যেভাবে 1973-এর সংবিধান, 1979 সালের সংবিধান এবং পরবর্তীতে 1986 সালে সংবিধান সংশোধন করে এবং পরবর্তীতে 91 সালে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিদেরকে জায়েজ করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি নিয়ে। ফ্যাসিস্টের লাস্ট এলিমেন্ট হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি, যাকে প্রথমেই সরানো প্রয়োজন ছিল। বিপ্লবীরা সেটা ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হওয়ার পিছনে মূল ভূমিকা পালন করেছে হচ্ছে বিএনপি। বিএনপি সংবিধানের দোহাই দিয়ে তাদের রাষ্ট্রপতিকে সরাতে দেয় নাই। আজকে ছবি সরানোটা মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে যে এটার মাধ্যমে হয়তো ভবিষ্যতে বড় কিছু ঘটতে যাচ্ছে, তার মানে রাষ্ট্রপতিকে হয়তো সরিয়ে দেওয়া হবে। এট দ্য সেম টাইম পূর্বেও ছাত্ররা আন্দোলন করলো রাষ্ট্রপতি সরে যাবে, পদত্যাগের কাছাকাছি সময়ে এসে বিএনপি বলল যে না, তারা সংবিধান লঙ্ঘন হোক সেটা চান না, তারা কন্টিনিউশন চান। এখন অপশনটা কি? রাষ্ট্রপতি যদি সরে যায় সাংবিধানিকভাবে স্পিকার, স্পিকার না হলে প্রধান বিচারপতি। এখন প্রধান বিচারপতি যদি দায়িত্ব নিতে না চান সেই ক্ষেত্রে সোকল সাংবিধানিক একটা জটিলতা থাকবেই। সুতরাং আমার মনে হয় যে এটা একটা সিমটম আমরা দেখতে পাচ্ছি। আশা করি আমরা ভালো কিছুর জন্য অপেক্ষা করতে পারবো এবং আমরা ফ্যাসিস্টের লাস্ট এলিমেন্ট অন্য কোনো কারণ এখানে একটি কারণ আমার কাছে মনে হতে পারে, হয়তো এই সরকার তো সবকিছুতেই কনফিউজড এবং সবকিছুতেই খুব স্লোলি চলছে। তারা হয়তো একটা সোশ্যাল ইম্প্যাক্ট দেখতে চাচ্ছে যে ছবি সরানোর পরে সামাজিক কি ইম্প্যাক্টটা হয়। যদি দেখে যে ইম্প্যাক্টটা সরকারের পক্ষে, তাহলে হয়তো রাষ্ট্রপতি সরে যাবে। এর আগেও ছিল, এরপরেও বিএনপির প্রতিক্রিয়া আছে। চুপ্পু সাহেবের অপসারণের ব্যাপারে তো সারা দেশের মানুষ আন্দোলন করেছে, বাট বিএনপি তো সেখানে বলেছে যে তারা সাংবিধানিক ধারাবাহিকতা চায় এবং তারা রাষ্ট্রপতির অপসারণের মধ্যে ডিসিশন নিতে চায় না। আবার এট দ্য সেম টাইম এনসিপি বা জামাতের মতো দলগুলো বলছে যে পরবর্তী সংসদ এই রাষ্ট্রপতির আন্ডারে তার প্রশংসা দিয়ে আমরা শুরু করবো, এটা তো হতে পারে না। তো একই সাথে আমরা আশাবাদী যে হয়তো এই ছবি সরানোর মধ্যে দিয়েই হয়তো ভালো কিছু ঘটবে। আচ্ছা, এবার আসি সেনাবাহিনী প্রসঙ্গে। সেনাবাহিনী প্রসঙ্গে বেশ কিছু বিষয় গত 3-4 দিন গণমাধ্যমে প্রচার হচ্ছে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন তার একটি ইউটিউব চ্যানেলে তিনি 32 মিনিট ধরে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ দার সম্পর্কে একটি ভিডিও করেছেন এবং সেখানে বলা হয়েছে তিনি একটি মেয়েকে রেপ করেছেন, একজন সেনা কর্মকর্তার স্ত্রীকে। এখানে আমার বক্তব্যের বিষয়টা হচ্ছে এটা ঘটনা সত্য এবং সেখানে একটা ঘটনা ঘটেছে, একটা অনৈতিক কাজ করেছে একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং সেনাবাহিনী তদন্ত কমিটি যথাযথ ব্যবস্থা নিবে এবং পরবর্তীতে অবশ্যই সেনা আইনে তার বিচার হবে। কিন্তু একই সাথে এটাও ধর্তব্যের বিষয় যে মহিলা এখানে কিভাবে নির্দোষ হয়। একটা দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ পেনাল কোডের 497 ধারায় বলা আছে, অ্যাডাল্টারি সংজ্ঞা দেওয়া আছে যে সেখানে একটা পুরুষ এবং স্ত্রীর মধ্যে যদি অনৈতিক সম্পর্ক হয় এবং মেয়ে যদি বিবাহিত হয় তাহলে সেই ক্ষেত্রে পুরুষের 5 বছর জেল হতে পারে, কিন্তু মেয়েকে এই ব্যাপারে কোনো শাস্তি দেওয়া যাবে না। এটা পেনাল কোডের একটা বৈষম্যমূলক একটি ধারা। এবং এখানেও দেখতে পাচ্ছি এই ইস্যুটাকে নিয়ে ইলিয়াস যে ভিডিওটা করেছে সেখানেও বৈষম্যমূলক আচরণ ইলিয়াসের মাঝেও আমি দেখেছি। সে মেয়েটা কানলো,
তারটাকে ইলিয়াস ফোকাস করছে, হুম। অথচ ছেলেকে ডিফেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয় নাই। এট দ্য সেম টাইম ইলিয়াস আমার জানা মতে বেশ কিছু আর্মি অফিসারের সাথে যোগাযোগ করেছে, সেখানে গোয়েন্দা সংস্থার সদস্যরা ইনভলভ থাকতে পারে। তো তারা যথাযথ রিপ্লাই না দেওয়াতে ইলিয়াস ক্ষিপ্ত হয়ে ভিডিওটা প্রকাশ করেছে। আমি সাংবাদিক ইলিয়াসের উপরে শ্রদ্ধা রেখে একটা কথা বলতে চাই, যে তার যথেষ্ট অবদান আছে বিপ্লবের ক্ষেত্রে এবং জাতিকে ইউনাইটেড করার ক্ষেত্রে, অনেক অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে। কিন্তু দুর্বলতার জায়গাগুলো হচ্ছে সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান যেটা সম্পর্কে খুব বেশি নলেজ বাইরের মানুষের নেই, সেই বিষয়গুলোতে ইলিয়াসের যথেষ্ট ঘাটতি আছে। বিষয়টা হচ্ছে ইলিয়াস যে ভাষাগুলো ইউজ করেছে সেটা চরম অপমানজনক, এবং আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি সাগর ভাইয়ের চ্যানেলে। যদিও সাগর ভাই আমাকে পূর্বেই বলেছেন যে ইলিয়াস সম্পর্কে আলোচনা করতে চান না, কিন্তু আমি এই জিনিসটা না, তার চ্যানেলের মাধ্যমে এটা জাতির কাছে বলতে চাচ্ছি যে ইলিয়াসের কারো প্রাইভেট না, কোনো ইলিয়াসের এই ভাষাগুলোর আমি তীব্র ভাবে এটার প্রতিবাদ জানাচ্ছি। সে সেনা বিডিআর কিলিং নিয়ে বিশেষ করে ভাই একটা জিনিস একটু যদি কাইন্ডলি আমাকে জাস্ট এলাও করেন 1 মিনিট আমি বলবো, মানে যে আমি আপনি মিলিটারি বাহিনীর যে বর্তমান বিডিআর কিলিং এর ব্যাপারে কথাটা বললে আমি 1 মিনিটে শেষ করব। যে বিডিআর কিলিংটা এটা ইন্ডিয়া এবং শেখ হাসিনার ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে, এবং তার সাথে বিডিআর এর বিপদগামী সদস্যরা সরাসরি জড়িত, এবং তাদের কাছেই বন্দুক ছিল, তাদের কাছেই অস্ত্র ছিল, এবং বহিরাগত কিছু ইন্ডিয়ান এজেন্টের কাছে অস্ত্র ছিল। সুতরাং এই হত্যাকাণ্ডের জন্য যদি আজকে বলা হয় যে বিডিআর এর সকল সদস্য নির্দোষ, এটা অমানবিক। তাহলে আমাদের 57 জন অফিসার যে প্রাণ দিয়েছে তাদের প্রতি মানে বিবেকহীন আচরণ করা হয়। এবার আসি বর্তমান প্রসঙ্গে। আমি পূর্বেও বলেছি এই চ্যানেলেই, দেশে যেভাবে আমরা পরিবর্তন আশা করেছিলাম সেই পরিবর্তনটা আমরা পাই নাই। একদিকে যেমন একটা দুর্বল সরকার গঠন হয়েছে যেখানে কোনো বিপ্লবীর স্থান নেই, 2-3 জন ছাত্র ব্যতীত আর কেউই কিন্তু সরাসরি বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ছিল না। এরপরে আমরা যদি সচিবালয়ের দিকে তাকাই, পুরো সেটআপটাই ফ্যাসিস্ট সরকারের সেটআপ। সচিবদের মধ্যে 90% পূর্বের সচিবরাই এখানে বিদ্যমান। এখন এই সচিবরা আজকে কোনো প্রবলেম হলে তারা আবার জনতার মঞ্চ তৈরি করবে। এরপরে আসি পুলিশের ক্ষেত্রে। পুলিশের উপরের দিকে ভাগ্য ভালো, আমরা জাতি হিসাবে হয়তো লাকি যে হারুন, বিপ্লব, তারপরে হচ্ছে হাবিব, মোহাম্মদ আলী, তারা পালিয়ে গিয়েছে, পালিয়ে গিয়ে আমাদেরকে রক্ষা করেছে। তাছাড়া এই ব্যক্তিগুলোকে সরাতেও আমাদের রাষ্ট্র হয়তো 1 বছর সময় নিত। এরপরে অন্য কোনো বাহিনীতে কোথাও কোনো পরিবর্তন হয় নাই। একইভাবে সেনাবাহিনীতেও দেখা যাচ্ছে সেনাবাহিনীর কমান্ড চ্যানেলের কোনো পরিবর্তন হয় নাই। জেনারেল ওয়াকার বিপ্লবের সময় বিপ্লবীদের পক্ষ অবলম্বন করেছেন, এ কারণের জন্য আমরা তাকে শ্রদ্ধা করি এবং তিনি জাতির কাছে শ্রদ্ধা দাবিদার। কিন্তু একই সাথে যে অফিসারগুলো গুম এবং খুনের সাথে জড়িত তাদেরকে বের করে এখনো বিচারের আওতায় আমরা নিয়ে আসতে পারিনি। ওয়াকার স্যারের প্রবলেমটা আসলে আমি আমার অবস্থান থেকে বুঝতে পারছি না, সেটা বোঝার মতো ক্ষমতা আমার নেই। কিন্তু আমি শুধুমাত্র এটাই অনুরোধ করব যে যারা দোষী অফিসার তাদেরকে বিচার করা হোক, এবং তার চারপাশে যে গোয়েন্দা সংস্থার লোকগুলো বসে আছে যারা তাকে যথাযথ ইনফরমেশন দিচ্ছে না, এই ব্যাপারে বহু রিপোর্ট করেছে, বহু আর্মি অফিসার এই ব্যাপারে কথা বলেছে, কিন্তু সেই ব্যক্তিগুলার যথাযথ শাস্তি দেওয়া প্রয়োজন। এবং এই যে ব্রিগেডিয়ার আশরাফের এই ঘটনাটা এবং ইলিয়াসের এই যে মন্তব্যগুলো, এর পেছনেও সেনাবাহিনীর সেই গোয়েন্দা সংস্থার প্রধানগুলোর দায় রয়েছে, কারণ তারা ইনফরমেশন জানা সত্ত্বেও যথাযথভাবে সেনাপ্রধানকে ফিডব্যাক দেয়নি। আমি সেটাই মনে করি। আর সবশেষে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার প্রসঙ্গ, এটা বারবার আসে, কেন যেন জুজুর ভয় জাতিকে দেখানো হয়। কিন্তু আমি এখানে একজন প্রাক্তন সেনা কর্মকর্তা হিসাবে খুব জোরে বলতে চাই এবং আমি বিশ্বাস রাখতে চাই যে কখনোই জনগণের এগেনস্টে সেনাবাহিনী দাঁড়াবে না। সেনাবাহিনী একজন সেনাপ্রধান বা 50 জন জেনারেলের উপর নির্ভরশীল না। পুরো সেনাবাহিনী সবসময় জনগণের পক্ষে থাকবে, এটাই আমরা দেখেছি পূর্বেও এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। জি, জনাব ইসমাইল সম্রাট, আপনার কাছে যদি একটু পলিটিক্যাল বিষয়ে, সেনাবাহিনী তো আছেই, আপনার প্রসঙ্গে থাকবে, পাশাপাশি আমরা গতকাল 15 আগস্ট ছিল এবং সে 15 আগস্টে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসকে পালন করা না করা, এই একটা বিতর্ক সারা দিন ব্যাপী ছিল। আসলে তিনি তো একজন বাংলাদেশ নির্মাণে তার বিশাল ভূমিকা ছিল নিঃসন্দেহে। তবু এই পর্যায়ে এসে তার মৃত্যুবার্ষিকী একটা সময় জাতীয় শোক দিবস ছিল, এখন কোনোভাবেই তার নাম নেওয়া যাবে না, এর সপক্ষে আপনার কোনো বক্তব্য আছে কিনা আপনি একটু বলুন তো। জি, ধন্যবাদ সাগর ভাই আপনাকে এবং আমার সাথে সহ-আলোচক বিন্দু সবাইকে বাংলাদেশ জন অধিকার পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এবারে আমাদের যে 15ই আগস্ট সাধারণ ছুটি ছিল এবং যে জাতীয় দিবস ছিল সেটি কিন্তু এবার থেকে নেই। মানে এই 15ই আগস্ট আমি যতদূর জানি যে সেটা নেই এবং সাধারণ ছুটি যেহেতু বাতিল হয়েছে, এটা এখন আর জাতীয় শোক দিবস না। তো সেটাকে ধরেই আমি বলতে চাচ্ছি যে যারা বলছে যে 15ই আগস্ট জাতীয় শোক দিবস বা ন্যূনতম শ্রদ্ধা কেন জানাচ্ছে না, আমি এটা তো না, আসলে কেউ জানালেও বা বাধা দিচ্ছি কেন? না, সেটাই আমি বললাম, এটা আসলে জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত। আপনি যদি দেখেন যে স্বতঃস্ফূর্ত ভাবে কয়জন সেখানে শ্রদ্ধা জানাতে গিয়েছিল, আর উদ্দেশ্য প্রণোদিত যে দুই একজন গিয়েছিল তাদের প্রত্যেকের প্রোফাইলে আপনি দেখেন সবাই হয় আওয়ামী লীগের সাথে সম্পর্ক অথবা ভাইরাল হওয়ার জন্য অথবা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেখানে গিয়েছিল। মানে আপনি যে মানে মন থেকে যে একটা শ্রদ্ধা একটা ভালোবাসা সেটা জানানোর জন্য কেউ 32 নম্বরে আসে নাই গতকালকে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, যারা গিয়েছিল আপনি প্রত্যেককে ধরেন জাজ করতে পারেন এবং প্রত্যেকের সম্পর্কে খবর নিতে পারেন। আর একটা বিষয় দেখুন, যেটা হচ্ছে ধরেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং ধরেন এই 24-এর বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান দুটোই কিন্তু একক নেতৃত্ব হয় নাই। আপনি যতই মাস্টার মাইন্ড সাজাবেন, আমরা দীর্ঘ 15 বছর দেখেছি যে একজন ব্যক্তিকে মাস্টার মাইন্ড সাজানো হয়েছে। মুক্তিযুদ্ধে বললেই শেখ মুজিবের সবকিছু করেছে, আচ্ছা মানলাম তারা মাস্টার মাইন্ড সাজিয়েছে। আর এই জুলাই আগস্টে এখন ধরেন যারা জুলাই আগস্টের কৃতিত্ব নিতে চাচ্ছে, যারা নতুন করে মাস্টার মাইন্ড হচ্ছে, তো ইতিহাসে ধরেন তাদেরও একদিন কি অবস্থা হয় সেটাও আপনি দেখবেন। ইতিহাস কাউকে ক্ষমা করে না এবং ধরেন আপনি মন থেকে যদি কেউ যদি কোনো কিছু না চায় তাহলে আপনি জোর করে খুব বেশি দিন করতে পারবেন না। বাংলাদেশে তো অনেক হয়েছে, আমি বলি মসজিদে, বাংলাদেশে মসজিদে পর্যন্ত শেখ মুজিবুর রহমানের ছবি ছিল, মাদ্রাসায় ছিল, মন্দিরে ছিল, গির্জায় ছিল, সচিবালয় ছিল। মানে বাংলাদেশের এমন কোনো অফিস আদালত ছিল না, ধর্মীয় উপাসনালয় ছিল না যেখানে শেখ মুজিবুর রহমানের ছবি থাকতে হয় না গত 15 বছর। সেটা তো তখন তো কেউ বলে না যে জোর করে এখানে ছবিটা দেওয়া যাবে না। একটা মাদ্রাসার মধ্যে কেন ছবি থাকবে, এখানে নামাজ পড়া অনৈতিক। একটা মসজিদের মধ্যে কেন ছবি থাকবে? তো এগুলো নিয়ে তো তখন আমরা দেখেছি যে এখন যে সুশীলরা বলছে যে 32 নম্বরে কেন শ্রদ্ধা জানানো যাবে না, তখন তো তারা বলে না যে এই ছবিটা এখানে কেন দেওয়া হচ্ছে, এটা অন্যায় হচ্ছে। জাতির পিতা ছিলেন, না, আমি সবই মানছি, কিন্তু তাই বলে যে যা গত 15 বছরে শেখ মুজিবুর রহমানকে নিয়ে আওয়ামী লীগ যে অপরাজনীতি করেছে সেটার বিরুদ্ধে তার সুশীলরা তো খুব বেশি বলে নাই। তারা তখন চুপচাপ ছিল বঙ্গবন্ধুর বিষয়ে, শেখ মুজিবুর রহমানের বিষয়ে। একদিকে তারা শেখ হাসিনাকে গালমন্দ করতো, আর একদিকে তারা শেখ মুজিবকে পকেটে ভরে রাখতো। অনেকে আমাদের এই উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকে আছে, আমি নাম বলে কাউকে ছোট করছি না, একেবারে কট্টর হাসিনা বিরোধী, আবার ওইদিকে বঙ্গবন্ধুরে পকেটে রাখ। আরে আমাদের বঙ্গবন্ধু হাসিনাকে আর বঙ্গবন্ধুকে কি আলাদা করা? না, আলাদা করার কোনো সুযোগ নেই, একই জিনিস। আলাদা কেন করবেন আপনি? ফার্স্ট অফ অল আমি আপনাকে বলছি যে কেন না, কারণ হচ্ছে গত 15 বছর শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব বলে বলে তারা এই দেশে অপশাসন করেছে, ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছে। হাসিনা একবারও বলে না যে আমি দেশের জন্য এই করেছি সেই করেছি, আমার বাবা করেছে, আমার বাবার দেশ, বঙ্গবন্ধুর স্বপ্ন সব করেছে তার বাবা, তাহলে সব কৃতিত্বটা সে নিচ্ছে, তো অপকর্মের ভাগিদার নিবে না? হবে না? অবশ্যই নিতে হবে সেটা। এখন আপনি যদি একটা ধরেন এই দুষ্কৃতিকারী সন্তান রেখে যান, তার জন্য আপনার মৃত্যুর পরে কি মানুষ আপনাকে গালিগালাজ করবে না? করবে অবশ্যই। আবার আপনি যদি ভালো কাজ করেন বলবে যে আপনার বাবা তো ভালো মানুষ ছিল। তো এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। তা আপনারা যখন এই জিনিসগুলো, আমি মনে করি যে যারাই বলছে যে আসলে দুটো আলাদা জিনিস, আমি দুটাকে আলাদা করে দেখি না, একই জিনিস। মেয়ে বাবার কথা বলে অপশাসন কায়েম করেছে। মানুষের ক্ষোভটা কোন দিকে? মানুষের ক্ষোভটা হচ্ছে তার দিকে যার নাম ব্যবহার করে জিনিসগুলো করা হচ্ছে। তার নামটা ব্যবহার করছে কার? মুক্তিযোদ্ধা, শেখ মুজিব, এই দুটা নাম ব্যবহার করছে। আর একটা বিষয় আমি যতদূর ধরেন ইতিহাস পড়েছি বা জেনেছি, আমি জেনেছি যে ধরেন 1971 সালে তো শেখ মুজিবুর রহমান তো সরাসরি যুদ্ধে ছিল না। 25 আগস্ট এই মার্চে তিনি অ্যারেস্ট হয়ে গেছেন। তিনি অ্যারেস্ট হওয়ার আগে তার কাছে অনেকবার, আমি প্রমাণ ধরেন এখানে দিচ্ছি না, কিন্তু যারা চাক্ষুষ ছিল সেখানে তাদের অনেকের সাথে এরকম আমি খোঁজ গল্পে, আবার একটা স্বভাব ছিল যে আমি সবার সাথে গল্প করি, গল্পের মধ্যে বলেছে যে আমরা তখন তাকে অনেক বুঝিয়েছি যে আরে আপনাকে তো ধরে নিয়ে যাবে, আপনি বাসায় বসে আসছেন কেন? বলে যে তোমরা তোমাদের চিন্তা করো, আমি জানি কি হবে। অর্থাৎ তিনি 25 মার্চ পর্যন্ত পূর্ব বাংলার সাহিত্য শাসন চেয়েছে, কখনো স্বাধীনতা চায় না।
প্রধানমন্ত্রিত্ব চেয়েছে। না, না, আপনি সেটা এটা ভিন্ন না, আলোচনা। এটা ভিন্ন বিষয় না, তো এটা একই বিষয় সাগর ভাই। আপনার 15 বছর যে মানে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস নিয়ে যে একটা ধরেন একটা ব্যাড কালচার ছিল, সেটার থেকে তো সঠিক ইতিহাসে আপনাকে আসতে হবে। দেখেন এখন কিন্তু অনেকেই কথা বলছে, আমরা বললে আপনি হয়তো বলবেন যে আমি 71 দেখিনি, আমি 71 ছিলাম না। তো যারা ছিল আপনি তাদের মধ্যে থেকে দেখেন, তারা কিন্তু বলছে আমি প্রত্যেকটা ভাষণে এবং কি 7 মার্চের ভাষণে সেখানেও স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল, দেন নাই। শেষ পর্যন্ত কিন্তু তিনি অপেক্ষা করেছে যে তাকে প্রধানমন্ত্রিত্ব দেওয়া হয় কিনা। তো এইটা একটা ধরেন আপনি আমার মনে হয় যে এগুলো নিয়ে এখন আমাদের বিচার বিশ্লেষণ, এবং ইতিহাস কখনো হারিয়ে যায় না, ইতিহাস কখনো মুছে যায় না। তো এগুলো নিয়ে আমাদের এখন কথা বলার সময় এসেছে। আমরা মানি কিন্তু তার ধরেন কৃতিত্ব ছিল, সব ছিল, কিন্তু যেভাবে একেবারে মানে তিনি না থাকলে যুদ্ধ হতোই না, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার এখানে আমি চ্যালেঞ্জ করে বললাম যে আন্দোলনের সময় যখন আমাদের 6 জন এই সমন্বয়ক যখন আন্দোলনকে ইস্তফা দিয়েছে, আন্দোলন কি থেমে গেছে? থেমে যায় না। তো ধরেন বঙ্গবন্ধু তো শেখ মুজিবুর রহমান তো অ্যারেস্ট হয়েছে 25 তারিখে, তিনি যদি মার্চের 1 তারিখেও যদি অ্যারেস্ট হতেন, আন্দোলন হতো, এই মুক্তিযুদ্ধ হতো, বাংলাদেশ স্বাধীন হতো, এখানে কোনো রকম সন্দেহ নেই। কারণ আপনি এটা তো হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন, এটাকে আপনি লিডারশিপ যে কেউ হয়ে যাবে, আপনিও লিডারশিপ হয়ে যেতে পারেন, আমিও হয়ে যেতে পারি। অর্থাৎ সিচুয়েশনই হচ্ছে এরকম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে বেশি যার ভূমিকা ছিল তাজউদ্দিন আহমেদ, গত 15 বছরে তাকে কর্নার করে দেওয়া হয়েছে। তাজউদ্দিন আহমেদ কই? আজকে বাংলাদেশের নাম বললেই তো আপনি প্রথমে যদি বলেন সেই তাজউদ্দিন আহমেদের নাম আপনি নিচ্ছেন না। 15 বছরে আপনি তাকে কর্নার করে দিয়েছেন। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধে যারা ছিল তাদেরকে আপনি করেন না। তো এখন আমি বলবো যে এটা আসলে তরুণ প্রজন্মের উপর ছেড়ে দেন, যারা দেশপ্রেমিক তাদের উপর ছেড়ে দেন, যে আসলে ইতিহাস তাদেরকে কিভাবে মূল্যায়ন করবে সামনের দিনে। 15ই আগস্ট কিভাবে মূল্যায়ন হবে, আর শেখ মুজিবকে কিভাবে মূল্যায়ন না, করবে। কিন্তু প্রশ্নটা হলো, কেউ যদি ধরেন ভুলক্রমে আপনার অপছন্দের ব্যক্তিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসে, এটা তার নিজের অধিকার, নিজের স্বাধীনতা। সেখানেও হস্তক্ষেপ করাটা কতটুকু উচিত অনুচিত, এ নিয়েই বিশেষ করে প্রশ্নটা উঠে। 15 আগস্ট নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, না, আমি সেটাই আপনাকে বললাম, কিন্তু যারা আসছে আপনি তাদের সবার ইয়েটা জানেন না। ওই যে একজন হুজুর আপনি কি 5 কদম কোরআন শরীফ দিয়েছে, পাশেই তার বউ বলতেছে একদিন কোরআন শরীফ পড়ে না, সে নাকি 5 কদম। তো এইসব নাটক, তো এগুলো তো নাটক হয়েছে, সত্যিকার অর্থে তো কেউ সেখানে শ্রদ্ধা জানাতে আসে নাই। তা আমি মনে করি এই সমস্ত বিষয়গুলো এখন আমরা আর পিছনের দিকে যাব না, আমরা সামনের দিকে যেতে চাই, এটাই হচ্ছে আমাদের। সেনাবাহিনীর ব্যাপারে আপনার কোনো শেষ কথা থাকে? 1 মিনিট। সেনাবাহিনীর ভূমিকা নিয়ে এখন কি পরে আপনার কোনো ইয়ে আছে কিনা? সেনাবাহিনীর ভূমিকা দেখুন, আপনার এই শোতে ধরেন এই বাংলাদেশের এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আন্দোলনে আমরা হয়তো সফল হতাম, সেটা ভিন্ন কথা, কিন্তু 5 তারিখে যদি সেনাবাহিনী যদি ধরেন দেশপ্রেমিক সেনাবাহিনী যদি ছাত্র জনতার পক্ষে না আসতো, অন্তত 5 তারিখে বিজয়টা হতো না 5টার পর। এখন আপনি আগে কি করেছেন সেটা হচ্ছে একটা, আপনি যুদ্ধের সময় কি করেছেন, যুদ্ধের সময় কি আপনি বেইমানি করেছেন কিনা, মির্জাফরি করেছেন কিনা, সেটা আমি মনে করি যে এইরকম 15 বছরে সেনাবাহিনীকে যেভাবে প্রভাব বিস্তার করেছে, ভারত দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, আমরা তো আশা ছেড়ে দিয়েছি এক পর্যায়ে যে সেনাবাহিনী এরা কিছু করবে না, এরা তো হাসিনার কিনা গোলাম হয়ে গেছে। কিন্তু সেনাবাহিনী যা দেখিয়েছে 3, 4, 5, আমি মনে করি যে বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, যে তারা শেষ পর্যন্ত জনগণের ডাকে সাড়া দিয়েছে, জনগণের পালস বুঝেছে, এজন্য সেনাবাহিনী একটা থ্যাঙ্কস পাওয়ার যোগ্য আমি মনে করি। এবং আপনি দেখুন প্রত্যেকটা এই 5 তারিখের পর থেকে আজকে পর্যন্ত যতগুলো অকারেন্স হয়েছে প্রত্যেকটা জায়গায় আপনি সেনাবাহিনীকে পাঠিয়েছে, সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তো বাংলাদেশে এই একটা প্যাসিস্ট সরকার 15 বছর, যেখানে মানে আপনার গ্রামের চৌকিদার থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত তার নিজের করে নিয়েছে, তো সেই বলয়টা ভেঙে এই সরকার এখন পর্যন্ত টিকে আছে শুধুমাত্র সেনাবাহিনীর সহযোগিতার কারণে। সেনাবাহিনী যদি সহযোগিতা না করতো 5 তারিখের পরে, যে ঠিক আছে চাপের মুখে আমরা 5 তারিখে জনগণের সাথে হাত মিলিয়েছি, তারপরে যদি প্যাসিস্টের সাথে হাত মিলাইতো এই কোনোভাবে এই সরকার রান করা সম্ভব না। ফার্স্টের ফল হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে দেখুন, আপনি কালকে নাসিরউদ্দিন পাটোয়ারি সেনাবাহিনীকে নিয়েছেই মানে বক্তব্যটা দিয়েছে, তারা হয়তো ভুলে গেছে যে এই অল্প কয়েকদিন আগে তারা সেনাবাহিনীর ট্যাঙ্কে করে গোপালগঞ্জ থেকে পালিয়ে গেছে। আজকে আবার তারা বলছে সেনাবাহিনী শুধু অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, সেনাবাহিনীর কোনো বুদ্ধি নাই, কোনো শিক্ষা নাই, কিছু নাই। তো এই ধরনের কথাবার্তা আমি মনে করি যে আমরা তো আলোচনা করতে চাই না, কিন্তু যখন কেউ ধরেন কোনো কথা বলে তখন সেটা আমরা আলোচনা না করতেও পারি না। তারা মনে করছে যে রাজনীতি হচ্ছে একটা ছেলে মানুষে, মানে যা খুশি তা বলবে, কিন্তু এটা যে একটা দায়িত্ব নিয়ে আপনাকে রাজনীতি করতে হবে, জনগণের প্রতি আপনার এই কথার কারণে আপনাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে, বা আপনি একজন নেতা হিসেবে কথা বলছেন, আপনি পাবলিক হিসেবে কথা বলছেন, সে জায়গায় আমি মনে করি তাদের যথেষ্ট
মিসকমিউনিকেশন আছে, এবং বরং সেটা তাদের শিক্ষা দীক্ষা নাই যে তারা যা বলছে সেনাবাহিনীর সাথে তারা সেটা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, এইটা তারা কি বললো? অর্থাৎ তাদেরকে তো রক্ষা করলো সেনাবাহিনী। সেদিন যদি সেনাবাহিনী না থাকতো তারা কই থাকতো এতদিন? তো এগুলো নিজের অস্তিত্ব, আমি মনে করি যে তারা অনেক মুখে কথাবার্তা যা নিজেরাই- বলছে তারা এগুলো সব মানে খামখেয়ালি ভাবে বলছে। ধন্যবাদ। আসছি, আপনি শেখ বলবেন। মুজিব নিয়ে হ্যাঁ, শেখ মুজিব নিয়ে একটু ইতিহাস নিয়ে একটু কথা বলতে চাই। আমি আপনার কাছে আসলে বলবেন নাকি আপনি ওই সময় বললে ভালো এটার হয়? সাথে একটু অ্যাড করে আচ্ছা, দিই, ঠিক আছে। যদি সম্রাট অনেক কিছু এখানে মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিবের অবদান নিয়ে যে হিস্ট্রিটা আমরা পড়েছি, এখানে অনেক ল্যাকিংস রয়েছে। প্রথমত হচ্ছে শেখ মুজিবুর রহমানের 6 দফার মধ্যে কোথাও স্বাধীনতার কথা ছিল না। 1970 সালের নির্বাচনটা ছিল হচ্ছে সংবিধান রচনার নির্বাচন। শেখ মুজিবুর রহমান 313টা আসনের মধ্যে 169টা আসন পেয়ে উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। প্রবলেম ছিল হচ্ছে ক্ষমতা না দেওয়া, এবং ক্ষমতা না দেওয়ার কারণেই প্রবলেমটা ক্রিয়েট হয়। 7 মার্চের ভাষণে কিন্তু 4টা দাবি ছিল, যে 4টা মানলে শেখ মুজিবুর রহমান আলোচনায় বসবে। যদি মার্শাল উইথড্র করা হয়, সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত নিয়ে যাওয়া হয়, জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়, তাহলে তারা আলোচনায় বসবে। সুতরাং শেখ মুজিব আলোচনার জন্য প্রস্তুত ছিলেন। তাহলে স্বাধীনতার পক্ষে কারা ছিল বাংলাদেশের? পাকিস্তান ভেঙে যাক এটা চেয়েছে নেতৃস্থানীয় 2জন ব্যক্তি। সেই 2জন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে শ্রীমতী ইন্দিরা গান্ধী, আর একজন হচ্ছে জুলফিকার আলী ভুট্টো। জুলফিকার আলী ভুট্টোর স্বার্থ ছিল যদি পাকিস্তান না ভাঙে তাহলে সে কোনোদিন প্রধানমন্ত্রী হইতে পারবে না। আর ইন্দিরার স্বার্থ হচ্ছে দুই দিকে পাকিস্তানের 2 অংশ তাকে চিপে রাখছে ইন্ডিয়াকে, সুতরাং ভেঙে গেলে সে রিলিফ হয়। এছাড়া শেখ মুজিবুর রহমান 25শে মার্চ পর্যন্ত কখনোই স্বাধীনতা চান নাই। তাজউদ্দিন আহমেদের মেয়ের বইয়ে স্পষ্ট লেখা যে মুজিব কাকু তার বাবাকে বললেন যে আমি যদি এখন স্বাধীনতার ডাক দিই তাহলে আমাকে দেশদ্রোহী বলে পাকিস্তান আর্মি আমার বিচার করবে, সুতরাং আমি স্বাধীনতার ডাক দিতে পারি না। এরপরে উনি নিজে স্বেচ্ছায় কারাবরণ করলেন এবং পরবর্তীতে তার পক্ষে স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো। 9 মাস মুক্তিযুদ্ধের সময়েও, যেটা বিদেশি রাইটারদের বইয়ে আসছে, যে এই 9 মাসের মধ্যেও শেখ মুজিবুর রহমান ইয়াহিয়া খানের সাথে চুক্তি করার চেষ্টা করেছেন যে তাকে প্রধানমন্ত্রীত্ব দেওয়া হলে তিনি যুদ্ধ বন্ধ করবেন। এই সিচুয়েশনে উনি 72-এর 10ই জানুয়ারি দেশে ফিরে সর্বপ্রথম তাজউদ্দিনকে বললেন যে তাজউদ্দিন আমি প্রধানমন্ত্রী হইতে চাই, মানে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকতে চান। পরবর্তী ইতিহাস আমাদের সকলের জানা, বাকশাল কায়েম এবং তার হত্যা, এবং হত্যার পরে মিষ্টি বিতরণ এবং কোনো মানুষের জানাজায় অংশগ্রহণ না করা। সেই দলটা পরবর্তীতে যখন ক্ষমতায় আসলো তখন সকল কিছুই মুজিবময় হয়ে গেল। যে একটা মাদ্রাসা থেকে শুরু করে মাদ্রাসার আলে মসজিদের ইমাম পর্যন্ত পালাই গেল। কারণ এখানে আমাদেরকে সেনাবাহিনীর মসজিদে বাধ্য করা হইতো যে ওখানে মোনাজাতে শেখ মুজিবের নাম নিতে হবে। এখন দুঃখজনক হচ্ছে যে জিনিসটা হতো যখন আমি আমার ইচ্ছার বিরুদ্ধে শেখ মুজিবের জন্য দোয়া করতেছি তখন কিন্তু দোয়া আসতো না, তখন বদদোয়া আসতো। জি, ধন্যবাদ। এই জিনিসটাই আমি জি, ইতিহাসটা বলতে যাচ্ছেন যে অনেকটা জোর করে মানুষকে সাগর ভাই, এই মিনিটটা নিয়ে আমি জাস্ট 1 মিনিট বলবো। সেটা হচ্ছে যে আমাদের এখনো আসমাদ দুরব ভাই জীবিত আছেন। আমি রেফারেন্স দিয়েই বলছি ওনার নাম। আমি ওনার বাসায় এক সময় গল্প করতেছি 18 নির্বাচনের আগে। তখন তো ঐক্যফ্রন্ট হয়েছিল, ঐক্যফ্রন্টের সাথে আমি সরাসরি সংযুক্ত ছিলাম। তখন শেখ মুজিবুর রহমানের কথা আসার পরে রব ভাই আমাকে বললো যে ইসমাইল, এই কথাটা আমি মরার পরে তুমি বললো, জীবিত থাকা অবস্থায় বললে। তখন তো অনেকে ভাবে না যে হাসিনা থাকবেই, বলছে আমরা তো অনেক কিছু বলতে পারি না, তুমি আসছো, তোমাকে একটা কথা বলে যাই। সম্ভবত 2 মার্চে হচ্ছে আপনার পতাকা উত্তোলন করা হয়েছিল বাংলাদেশের, এই আসমাদ দুরব 2 মার্চ তিনি পতাকা উত্তোলন করার পরে 3 মার্চে সম্ভবত এই 32 নম্বরের বাড়িতে গিয়েছিলেন। 3 মার্চে পতাকা উত্তোলন হয়েছে, 7 মার্চে ভাষণ। হ্যাঁ, 4 মার্চে তার পরের দিন আর কি, 4 মার্চে এই রব ভাই তার বন্ধু বান্ধব দলবল নিয়ে, ছাত্র নেতাদেরকে নিয়ে মুজিব ভাইয়ের বাড়িতে গেল। যাওয়ার পরে বললো যে আমরা তো পতাকা উত্তোলন করছি, এখন তার পিছনে আসার সময় নেই, আপনি 7 তারিখে স্বাধীনতার ঘোষণাটা দিবেন। বলবে আমি কি করবো, তোমাদেরকে জিজ্ঞেস করতে হবে, তোমরা ইউনিভার্সিটি থেকে খেয়াল রাখো। ঠিক আছে, তো গাড়ি তো নিচে ছিল ওনার গাড়িতে রব ভাই ওই পতাকাটা দিয়ে দিয়েছে, গাড়ির সামনে পতাকাটা লেগেছে। তখন উনি দোতলার থেকে নামতেছে আর পতাকা দেখে বলে এই পতাকাটা কে দিয়েছে, আমাকে দেশদ্রোহী বলবে, ফেলে দাও, এটা ফেলে দাও। এই রব ভাই এখনো আছে। অর্থাৎ তিনি কখনো বাংলাদেশের স্বাধীনতা চান নাই। এই কথার মধ্যেই
পতাকা কিন্তু 3 তারিখে উঠিয়েছে, 4 তারিখে ওনার গাড়ির সামনে দিয়েছে, উনি সংসদের দিকে যাবে। উনি দোতলার থেকে পতাকাটা দেখে বলল যে খুব ক্ষুব্ধ হয়ে গেছে। তখন আমরা খুব বেঁধে যাচ্ছি, কি ব্যাপার মুজিব ভাই এই আচরণ করছে আমাদের সাথে, বলো এইটা ফেলে দাও, এটা ফেলে দাও, এটা কেন আমার গাড়িতে, আমাকে দেশদ্রোহী বলবে, আমাকে ধরে নিয়ে যাবে। অখণ্ড পাকিস্তানের তো এই যে অবস্থা, তিনি তো চেয়েছে কি সেটা তো তার বারবার, একবার না, এবং 25শে মার্চ তিনিকে যখন ধরে নিয়ে যাবে তার আগে বারবার বলা হচ্ছে যে আপনাকে বলে আমি সব জানি। তার মানে সেখানে গিয়ে কিভাবে ছিল, কারাগারে ছিল না কোথায় ছিল, এগুলো নিয়ে আমরা কথা বলবো না, এগুলোর একজন সাক্ষী আছে। আমার মনে হয় যে উনি ওই সময়টার বিবরণ যদি ডক্টর কামাল হোসেন আমাদের মাঝে দিয়ে যায় যে আসলে সেখানে কি হয়েছিল, কি রাজবন্দী ছিল নাকি সেখানে ধরেন কি করেছে, সেটা আমার মনে হয় যে আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না। তবে তিনি একমাত্র ব্যক্তি যেটা তিনি এই বিষয়টা খোলাসা করতে পারেন, যেটা কি সমাজতা ছিল নাকি বন্দী ছিল। ধন্যবাদ। আমি জানি জনাব সিদ্দিক সাহেব আপনার কাছে এই ধরনের ইতিহাসের স্তর বর্ণনা দিতে পারবেন, কিন্তু সেই সময়ে আপনার এখন না, আমি আপনার ভিন্ন বিষয়ে, আপনার ভিন্ন বিষয় মানে কি, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার সেটি হলো নির্বাচন। এখন সবচেয়ে বড় রাজনৈতিক আলোচনা হলো নির্বাচনটা কি আদতে হবে কি হবে না, যদিও হয় কবে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, সেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এ নিয়েও সংশয় দেখা দিয়েছে অনেকের মধ্যে, যে আসলে নির্বাচন নিয়ে তাল বাহানা হচ্ছে, নির্বাচনকে পিছিয়ে দিতে পারে, কবে নির্বাচন হবে কেউ জানে না। এখানে আপনি কোনো কিছু বলবেন? ধন্যবাদ সাগর ভাই। নির্বাচন নিয়ে যে প্রশ্নগুলো আসছে সেখানে যারা স্টেক হোল্ডার, যে ইসমাইল সম্রাটের মতো যারা স্টেক হোল্ডার, সভাপতি, সেক্রেটারি, যারা ওই কমিশনগুলোতে যে কথা বলে, যারা সরকারের সাথে ডায়ালগ করে, এই স্টেক হোল্ডার মধ্যে বিএনপি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো বিএনপির সাথে একটা আলোচনা চলছে আর প্রকাশ্যে বক্তব্য চলছে। কিছু কিছু জায়গায় এই নির্বাচন নিয়ে প্রচন্ড ধোঁয়া তোলা হয়েছে। যখন লন্ডন বৈঠকে এটি শেষ হলো এবং সর্বশেষ 5ই আগস্ট উদযাপনে যখন প্রধান উপদেষ্টা পার্লামেন্টে দাঁড়িয়ে বলে দিলেন যে ফেব্রুয়ারিতে রমজানের পূর্বেই নির্বাচন হবে, তারপর সেই নির্দেশ যখন লিখিত আকারে নির্বাচন কমিশনে যায়, তখন এটি নিয়ে আর কোনো প্রশ্ন নেই। প্রশ্ন যেগুলো হয়েছে, সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে যে আসন ভাগাভাগি নিয়ে যে আলোচনাটা হচ্ছে, নিজেদের কেক কাটাকাটি নিয়ে যে কত ভাগে কত কত টুকরা পাবে সেটা নিয়ে যখন আলোচনা হচ্ছে, এইটি যখন প্রকাশ করতে পারে না এই ইসমাইল সম্রাটরা, তখন প্রকাশ্যে বলে অন্য কিছু। এরা প্রকাশ্যে বলে, আমি ইসমাইল সম্রাট একটা উদাহরণ হিসেবে বলছি, অনেক দলের কথা বলছি আর কি, তারা প্রকাশ্যে হুমকি দেয়, পাটোয়ারি সেনাবাহিনীকে ব্লেম করে, নেত্রকোনায় যে বাবর সাহেবকে ব্লেম করেছে, চট্টগ্রামে কক্সবাজারে যে আমাদের সালাউদ্দিন সাহেবকে বয়কট করেছে বা আজে বাজে কমেন্ট করেছে। সো এই ধরনের পাটোয়ারিদের কাজ হলো ঘোলা মাছে, ঘোলা পানিতে মাছ শিকার করা। ঘোলা পানি আর কত করবে এই জাতিরে? তো ঘোলা পানিতে নিতে 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 স্পিন করতে করতে তো একজন, তাদের একজন নেতা তো বলেছে যে আমাদের প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে সিজদা করে আসছে। এখন এই প্রটোকলে আপনার অফিসে আসলে যদি এটা সেজদা হয়ে যায়, তাহলে তো আমি আর আসবো না। হয়তো আপনার অফিসে আমি আসছি এখন, প্রধান উপদেষ্টা আসলে বিএনপির ইচ্ছাতে এই যে বক্তব্যটুকু, এই বক্তব্যটুকু অশালীন, এই বক্তব্যটুকু অশোভন, এটি কূটনৈতিক, রাজনৈতিক এবং ব্যক্তি শিষ্টাচারের বহির্ভূত। একটা ব্যক্তি, ডক্টর মোহাম্মদ ইউনূস, সারা বিশ্বে পরিচিত, তিনি আমাদের চিফ অ্যাডভাইজার, তিনি সেখানে গেলেন, তাকে দেখতে আসলেন জনাব তারেক রহমান। ওই হোটেলে আমি গত 16 বছর দিয়েছি। ওনার প্রধান উপদেষ্টা ওখানে যাওয়ারও কোনো প্রয়োজন ছিল না, উনি অনেকগুলি টাকা পয়সা এখানে কি শুধু শুধু নষ্ট করে আসছেন। যারা বলে তারা তো মাঠেই দাঁড়াইতে পারতো না, মাঠে দাঁড়াইলেই শেখ হাসিনা ওদের হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া, ঠ্যাং ভাঙ্গিয়া হাতে ধরাই দিত। তিনি আবার বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমি যতটুকু জানি, আপনার হয়তো তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু আমার কাছে আমার একটা ইতিহাস বা একটা মেমোরি আছে তাকে নিয়ে। আমি যখন আপনাদেরকে ডাকতাম, কাউকে কিন্তু পয়সা দিতাম না, মানে আপনারা আসতেন, সবসময় বলতেন কখন কথা বলবো, কখন কথা বলবো,
একটু দেশের জন্য কথা বলতে চাই, তখন তো একটা যুদ্ধের মতো আপনার আর সে টাকা চাইতো। কেউ কেউ আছে টাকা ছাড়া আসতো না। সুতরাং তার এই টাইপের কাজটাই হলো মানুষজন আছে, আরো কয়েকজন আছে, এদের নাম বলে অবাক হয়ে যাবেন। ফাইন। তো তারা সুতরাং তখনও স্বার্থের জন্যই কথা বলেছেন, এখন এই ধরনের বক্তব্য দিচ্ছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে পারে কিংবা নাসার বিজ্ঞানী হতে পারে। এইরকম একটা সৌজন্যমূলক, বাংলাদেশে যখন সবকিছু অনিশ্চিত, কোনো একটা রোডম্যাপ নাই, এখানে প্রধান উপদেষ্টা আমাদের সবার শ্রদ্ধার ব্যক্তি, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গেছেন, লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কাছে আসছেন, সেটি ছিল প্রটোকলে, সম্মানে, ব্যক্তি সম্মানে, রাষ্ট্রীয় শিষ্টাচারে সুন্দরতম একটি জিনিস। সেখানে আলোচনা হয়েছে, প্রকাশ্যে ওয়ান টু ওয়ানও কথা হয়েছে। এইটাকে নিয়ে যে বিতর্ক তুলে সে নিজে আসলে ব্যক্তিগতভাবে হীনমন্যতায় ভুগে। আমি সেখানে থাকতে চাচ্ছি না। আমি আসছি আপনার প্রশ্নের উত্তরে, যে এই জাতি 15টা বছর মারাত্মকভাবে ট্রমাতে আছে, এখনো ট্রমাতে আছে। আমি কেন জেলে যাব? আমি 6 বছর আগে আসছিলাম, আমাকে কেন গুম করা হবে? আমাকে কেন টর্চার করা হবে? আমি এই জাতির একজন গর্বিত ব্যক্তি। আমি আমার পরিবারকে নিয়ে লন্ডনে 15 বছর ছিলাম। এখানে কি কারো দয়া অনুগ্রহে ছিলাম? আমার কষ্ট করতে হয়েছে। আমার জীবনে সেনাবাহিনীতেও এত কষ্ট করিনি। আমি প্রচুর কষ্ট করেছি, জীবনটাকে ফানা ফানা করে দিয়ে আমার পরিবারকে প্রতিপালন করেছি। সেখানে বসে আমি রাজনীতিও করেছি, আমি টকশো করেছি, আমি ডাউনিং স্ট্রিটে গিয়েছি, আমি লন্ডনের বহু রাজপথে বহু মিছিল মিটিং এ অংশগ্রহণ করেছি। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিমও মেরেছি আমি, ডিম মেরেছি আমি রাস্তায় দাঁড়ায়। অনেকে বলছে যে মেজর সাহেব এটা কি করে? পুলিশের সাথে বলছি, আমি তর্ক করেছি যে ডোন্ট টাচ মি। আমার হাতে ডিম দেখে ধরতে আসে, আমি ডিম মেরে দিছি। আমি যে একটা মারছি, এটা তো বুলেট না, ডিম মারছি, কারণ শি ইজ এ ডেভিল। হোয়াট ডু মিন বাই ডেভিল? আমি যে শি ইজ এ ফ্যাসিস্ট, শি ইজ এ ফ্যাসিস্ট, শি ইজ এ কিলার। সে থাউজেন্ডস অফ পিপল সে মারতেছে ডে এন্ড নাইট, তারপর পুলিশ সরে গেছে। স্পিকিং কারেক্ট। এবং এখানে 10,000 লোক সবাই বলছে যে শি ইজ এ কিলার। আজকে আপনাকে আমি বলছি যে বাংলাদেশ যে ট্রমা থেকে উঠে এসেছে, এর কারণটা ছিল নিষ্পাপ ছাত্র ভ্যানগার্ড, তার সাথে জনতা, তার সাথে সেনাবাহিনী বা আইন রক্ষাকারী বাহিনী, পুলিশ, বিডিআর, যত কোস্টগার্ড সবাই কিন্তু দাঁড়িয়েছিল এই ছাত্র জনতার সাথে। আজকে এমন একটি সময় এসে আপনি প্রত্যাশা কি করছেন? আপনার প্রত্যাশাকে কি করছে, তার চেয়ে বড় কথা হলো বিএনপির শুধুমাত্র একটাই প্রত্যাশা, নির্বাচন দিতে হবে তাড়াতাড়ি। আপনি এরকম যেগুলো বললেন, সেই স্পিরিট অনুযায়ী আন্দোলনের পর সে প্রাপ্তি কি লাভ করতে পেরেছেন? এই অবস্থা যদি নির্বাচনটা দিয়ে দেওয়া হয়, যেটা এনসিপি নেতাদের বক্তব্য বা দাবি, আগের জায়গা থেকে ফিরে যাবে বাংলাদেশ। এনসিপির বক্তব্য আমি তো বলেছি, এটা হলো একটা আউটার ভার্সন, ইনার ভার্সন হলো ভাগাভাগি। সো ইনার ভার্সনে এনসিপি যে যদি বলে আমাকে এক্স এক্স সিট দেন, এতগুলো সিট দেন, আর তখন মনোপুত না হইলে সকালে উঠে এই পাটোয়ারি যা ইচ্ছে তাই বলে। আমার বক্তব্য স্পষ্ট। এটা কি আসলে বিশ্বাসযোগ্য? কারণ তারা তো বলেছে, এরকম একটা পত্রিকা, জাতীয় পত্রিকা এসছে যে তারা 30টা সিট নিয়ে ভাগাভাগির কথাবার্তা চালাচ্ছে, যেটা তারা অস্বীকার করেছে যে এই কথা সত্য নয়, বরং তারা অস্বীকার করতে পারে। আমি বলছি আমার বক্তব্য, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি জানি, আমি আমার পার্টিতে, আমি দেশে বিদেশে যোগাযোগ রাখি। প্রত্যেকটা পার্টি এই সিটের প্রত্যাশায় বিএনপির সাথে নেগোসিয়েশন করছে। কয়টা চাচ্ছে সেটা আমি জানি না, এটা আমি বলবো না, জানলেও বলবো না। বাট এই ভাগাভাগির গল্পটা রাতে হয় আর দিনে হয় এই সব কথাবার্তা আবল। এখন বিষয়টা হচ্ছে যে দিনে যাই হোক না কেন, রাতে যাই হোক না কেন, জাতির স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে প্রত্যেকটা স্টেক হোল্ডারকে দায়িত্বশীল হইতে হবে। দিনেও দায়িত্বশীল দিনে হইতে হবে, রাতে হইতে হবে। না হলে এই যে ধরনের স্পেকুলেশন আছে, ইন্ডিয়ান পার্লামেন্টে দাঁড়িয়ে এক মহিলা মেম্বার অফ পার্লামেন্ট বলে দিচ্ছে যে জয় তার মাকে নিয়ে এসেছে, গুরুত্বপূর্ণ নেতার সাথে বৈঠক হচ্ছে। এই যে কথাবার্তা, ইন্ডিয়া যে, এখানে তো কোনো গল্প নাই, এটা তো বাস্তব। ইন্ডিয়া তো তাকে শেল্টার দিয়েছে, যাকে 18 কোটি মানুষ আক্রমণ করতে যাচ্ছিল, মেরে ফেলতো, তাকে প্রাণ বাঁচানোর জন্য কোথায় গেছে? পৃথিবীর কেউ রক্ষা করে নাই, কেউ রিসিভ করে নাই, কোন জাতি তাকে রিসিভ করে নাই। সেখানে ইন্ডিয়া তো তাকে শেল্টার দিয়েছে। সুতরাং ওই ইন্ডিয়ায় বসে সে ষড়যন্ত্র করছে। ইতিমধ্যে কয়েক ডজন ষড়যন্ত্রের মোকাবেলা করতে হয়েছে এবং সেখানে সেনাবাহিনী বারবার হস্তক্ষেপ করেছে। আজকে যদি
এই নির্বাচনকে, যে প্রশ্নটা আপনি ছুড়ে দিয়েছেন, এই নির্বাচনকে যদি ভণ্ডুল করতে হয়, এই নির্বাচনকে সত্যিকার অর্থে বাস্তবের রূপ যাতে না দিতে পারে, এই ধরনের ষড়যন্ত্র হয়, সেখানে আমার বক্তব্য হলো বিএনপি সহ যত স্টেক হোল্ডার আছে, এখানে যদি 10টা 20টা কিংবা 30টা পার্টির যদি সত্যিকার অর্থে দায়িত্ব নিতে হয় জাতির জন্য, সুতরাং তাদেরকে দায়িত্বশীল হতে হবে, দায়িত্বশীল বক্তব্য দিতে হবে, এবং যেভাবে এই জাতিকে ইউনাইট করে জাতির যে লক্ষ্য অভিষ্ট, ভাই আপনার এই বিল্ডিংটা 12 তলা, এর তো ফাউন্ডেশন দরকার। ফান্ডামেন্টালি ফাউন্ডেশনটা কি? এখানে একটা নির্বাচন দরকার, এখানে প্রতিটা ভোট দিবে। সুতরাং যদি প্রতিটা ভোটার ভোট দিতে না পারে, তাহলে আপনি একটা পার্লামেন্ট পাবেন কিভাবে? আর পার্লামেন্ট না পাইলে এরকম এই যে এখন এনজিও মার্কা যে সরকার, এই সরকারের না আছে লোকবল, না আছে পার্টি, না আছে কোনো সাপোর্ট, ও কতদিন থাকবে? 1 বছর আছে, এটাই তো বেশি। শাহাবুদ্দিন সাহেব তো 3 মাসের মাঝে নির্বাচন দিয়েছিলেন। 91-এ শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছিলেন, কোনো গাইডলাইন নাই, কোনো সাংবিধানিক ডাইরেক্টিভ নাই। এখন জাতি এসে এই 30 বছর পর, 40 বছর পরে এসে এই জাতির ডাইরেক্টিভস এর অভাব নাই, প্ল্যানিং এর অভাব নাই, সবকিছু আছে। আমাদের নির্বাচন কমিশন আছে, আমাদের সরকার আছে, প্ল্যানিং রোডম্যাপ দিয়ে দিয়েছে। এখন যারা মেইন স্টেক হোল্ডার, যারা কেকটাকে কাটতে চাচ্ছে, ভাগ করো কেকটা, আমাকে এত ভাগ, ফাইন, ডিসকাশন এটা হতেই হবে, টেবিলেই এগুলো সলভ হয়। তো এটা যদি হয় তখন নির্বাচনটা হবে। আর এই নির্বাচন নিয়ে কোনো সংশয় বা সন্দেহ আপনি দেখেন? আমি তো বললাম এই জাতিতে সবকিছুতে এখন সংশয় সন্দেহ। ওই অটো রিক্সা যে চালায় সেও কিন্তু জাতীয় স্ট্র্যাটেজি নিয়ে, মহাকৌশল নিয়ে কথা বলে। তারপরে ওই যে বাহিরে নয়, এই যে তারপরে ইসমাইল সম্রাটও জাতীয় কৌশল নিয়ে কথা বলে, সবাই কথা বলে। বাট আমি মনে করি যে সবাইকে দায়িত্বশীল হতে হবে। এটা অন্ধকারে বসুক আর বাহিরে, নির্বাচনটাকে সামনে রেখে, নির্বাচনটাকে যাতে, এই বিষয়টাকে, হ্যাঁ, নির্বাচনটা যাতে আমরা সাকসেসফুলি ফ্রি, ফেয়ার এবং পিসফুল করতে পারি সময় মতো। তো একটু সিদ্দিক স্যারের সাথে কিছু ব্যাপারে আমার হয়তো দ্বিমত হবে। বিষয়টা হচ্ছে যে আমরা নির্বাচন চাচ্ছি, সবাই নির্বাচন চাই, এবং একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন যেখানে কোনো রক্তপাত হবে না, কাউকে জোর জবরদস্তি করা হবে না। কিন্তু ইদানিংকালে বিএনপি নেতাদেরকে যদি আমরা লক্ষ্য করি বা কর্মীদেরকে, আমরা মনে করছে যে তারা ক্ষমতায় চলে এসেছে। তো তার ফলে কি হচ্ছে? ধানের শীষ ছাড়া অন্য কোনো মার্কাতে ভোট দিলে আমি জিব্বা কেটে ফেলবো, বাসায় ফিরতে দিব না। কিন্তু তারপরে কোনো অ্যাকশন নাই, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় নাই, এখনো বহাল তবিয়তে আছে। এখন আমি একটু ইতিহাসের ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই কিন্তু লোভ সম্বরণ করতে পারে না। 1973 সালে আওয়ামী লীগ নিশ্চিতভাবে জয়লাভ করত, 293টা আসন পেয়েছিল 300টার মধ্যে। এরপরেও কিন্তু খন্দকার মোস্তাককে জেতানোর জন্য শেখ মুজিবুর রহমান হেলিকপ্টারে করে ব্যালট বাক্স পাঠিয়েছিল কুমিল্লাতে। একই সাথে পরবর্তীতে দেখেন 91 সালে সার্জেরা বললেন যে শাহাবুদ্দিন আহমেদ 3 মাস পরে নির্বাচন দিয়েছেন। এটা সত্য যে হি ওয়াজ সাকসেসফুল টু কন্ডাক্ট এ পিস, ফ্রি, ফেয়ার এন্ড পার্টিসিপেটরি ইলেকশন। বাট 3 জোটের রূপরেখা কিন্তু পরবর্তীতে বিএনপি রক্ষা করে নাই, যার ফলে হলো কি 2 বছর যেতে না যেতে মাগুরার ইলেকশনে কারচুপি করলো, এবং 94 সাল থেকে আওয়ামী লীগ এবং জামাত একসাথে 173 দিন হরতাল দিয়ে বিএনপিকে পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার আসলো। এরপরে হলো কি, বাংলাদেশের ইতিহাসে একমাত্র ট্রানজিশন অফ পাওয়ার স্মুথ ছিল হচ্ছে 2001 সালে শেখ হাসিনা সরাসরি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে ক্ষমতা হস্তান্তর করলো, লতিফুর রহমানের কাছে, এবং পরবর্তীতে একটা ইলেকশন হলো। কারণ শেখ হাসিনা ওয়াজ ওভার কনফিডেন্ট যে সে ক্ষমতায় আসবেই, গণভবন নিজের নামে লিখে নিল। পরবর্তীতে 2001 সালে বিএনপি যখন 2/3 মেজরিটি পেল, তারা কিন্তু ম্যানিপুলেট করার সর্বত চেষ্টা করেছে। তার উদাহরণ হচ্ছে KM হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানানোর জন্য তারা সংশোধনী করে, সংবিধান সংশোধন করে বিচারপতির বয়স 65 বছর থেকে 67 বছর করা হয়, এবং যার জন্যই কিন্তু গন্ডগোলের সূত্রপাত। এবং পরবর্তীতে 28 অক্টোবরের দিন ঝামেলা হলো, এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে 2007 সালের জানুয়ারি মাসে সবগুলো উপদেষ্টা রাজি হলেন যে আজিজকে সরাবে থেকে প্রধান নির্বাচন কমিশনার পদ থেকে। কিন্তু ম্যাডাম রাজি হন নাই, এই অজুহাতে ইয়াজউদ্দিন আহমেদ বললেন যে না, তাকে সরানো যাবে না। 4 জন উপদেষ্টা পদত্যাগ করলেন। 22 জানুয়ারি ইলেকশনের স্বপ্ন বিএনপির ভঙ্গ হলো, 111 আসলো। এই 111 কে জনগণ কিন্তু সেদিনকে স্বাগত জানিয়েছিল।
আমরা আজকে বলছি 111 নিকৃষ্ট সরকার, কিন্তু আজকে আপনি স্মরণ করেন 2007 সালের 11ই জানুয়ারি প্রত্যেকটা মানুষ স্বাগত জানিয়েছে। আমি এখনো মনে করতে পারি কর্নেল অলি আহমেদের বক্তব্য যে সবচেয়ে বড় চোরকে কেন ধরা হচ্ছে না। এই কয়েকদিন পরে সবচেয়ে বড় চোর বলতে তারেক রহমানকে তখন বোঝানো হচ্ছিল যে তারেক রহমানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, কেন গিয়াসউদ্দিন আল মামুনকে গ্রেপ্তার করা হচ্ছে না। এই কথাগুলো কিন্তু তখন বারবার আসছে। এবং এই তত্ত্বাবধায়ক সরকার করলো কি, 1 বছর যাওয়ার পরে তারা তাদের নীতি অবস্থান থেকে সরে গেলেন। জেনারেল মঈন অটো প্রমোশন নিয়ে তখন লোভী হয়ে গেলেন এবং পরবর্তীতে আওয়ামী লীগকে তার একটা 2008-এ নির্বাচন হলো, কিন্তু সেই নির্বাচনটা অনেকটা সেটেলড একটা নির্বাচন ছিল। তা আমি এটাই বলতে চাচ্ছি যে 2008-এর মতো আরেকটা সেটেল নির্বাচন 2026 আমরা দেখতে চাই না। এখানে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য নির্বাচন না, নির্বাচন জনগণ যাকে খুশি ভোট দিবে, বিএনপি ক্ষমতায় আসুক, আমাদের কোনো প্রবলেম নাই, বিএনপি আসুক এবং চাই যে সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই জাতীয়তাবাদী বিএনপি যাদের মেরুদণ্ড শক্ত করে শত্রুর এগেনস্টে চোখে চোখ রেখে কথা বলতে পারবে, সেই বিএনপিকে আমরা চাই। আমরা কোনো দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ বিএনপিকে চাই না। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনটা কি আদতে হবে বলে কি মনে করেন কিনা? কারণ অনেক এখন পর্যন্ত ভাই বাস্তবতা হচ্ছে, আমি মাঠে কাজ করি, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত কিনা মনে করেন? ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত, কিন্তু বাস্তবতা হচ্ছে এখনো নির্বাচনের পরিবেশ হয় নাই। কারণ এখনো পুলিশ হয় নাই বলতে আচ্ছা, আমি বোঝাচ্ছি, করানো হচ্ছে না। না আমি কিছু উদাহরণ দিই ভাই। ধরেন পুলিশ, একটা থানার পুলিশ, আমি বাড্ডাতে কাজ করি, বাড্ডা থানার পুলিশ কাজ করে হচ্ছে ওখানকার ছাত্র দলের কে সভাপতি তার কথা শুনে, ওইখানে বিএনপির কে নেতা তার কথা শুনে পুলিশ কাজ করে। সচিবালয়ে সচিব কাজ করে হচ্ছে বিএনপির নেতার আদেশে, একটা জায়গাতে ডিসি কাজ করে বিএনপির নেতার আদেশে। তাহলে এই নির্বাচন কিভাবে ফেয়ার হবে? তারা তো ধরেই নিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসবে, তো বিএনপিকে কিভাবে সন্তুষ্ট করা যায় তার জন্য যে কোনো কিছু করতে আমাদের দেশের প্রশাসন প্রস্তুত। একমাত্র সেনাবাহিনী এখনো পর্যন্ত নিরপেক্ষ আছে, কিন্তু সেই সেনাবাহিনী একা তো আর ইলেকশন কন্ডাক্ট করতে পারবে না, কারণ সেনাবাহিনীতে ইলেকশন কেন্দ্রে ঢোকে না। সেনাবাহিনী বাহ্যিক আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে। তারপরেও সেনাবাহিনীও যদি এইভাবে বোঝে যে নিশ্চিতভাবে বিএনপি ক্ষমতায় আসবে, এই রিস্ক তো কেউ নিবে না যে তার এগেনস্টে কথা বলে কাজ করে আমি বিপদে পড়বো কেন। সুতরাং এটা বিএনপি বড় দল হিসাবে তাদের দায়িত্ব একটা ফেয়ার পরিবেশ তৈরি করা। কারণ তারা যদি বলে জিপ কেটে নিব, মানুষকে ঘরে ঢুকতে দিব না, ধানের শীষে ভোট না দিলে সন্ত্রাস কায়েম করবো, তাহলে ভাই এটা না, এইখানে আমার কিছু বলার আছে। আলতামাসের কতগুলো পয়েন্ট আসছে। 1 নম্বর পয়েন্ট হলো যে আমাদের একজন নেতা বলেছে যে বিএনপিতে ভোট দিলে বাড়িতে অক্ষত অবস্থায় ফিরবে কিনা সন্দেহ আছে। এখানে জিব্বা কাটার কথা বলে নাই, বলছে যে অক্ষতভাবে ফিরে আসবে, হাবিব বলেছে। আমার বক্তব্য হলো যে একটা বক্তা যেখানে যে হিট অফ দি মোমেন্টে কি বলল সেটা কিন্তু দল বহন করে না। এখন এই ধরনের কথাবার্তার প্রেক্ষিতে দলে যে শৃঙ্খলা, এটা এখন পর্যন্ত এই 1 বছরে হাজার হাজার নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে। কথা প্রসঙ্গে কিছু স্পষ্ট জিনিস আলতামাস বলার চেষ্টা করেছে, বাট কিছু কিছু কথা আছে, এগুলো হলো কথা না, এগুলো রেটরিক কিছু সমস্যা আছে। এবং এই সমস্যাটা ছিল মাস্টার প্ল্যান যেটা বলে, হ্যাঁ, কনস্পিরেসির কিছু একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থাকে। স্ট্র্যাটেজিক প্ল্যানটা ছিল যে তারেক রহমানকে, হাওয়া ভবনকে কিভাবে বিতর্কিত করা যায়। প্রত্যেকটা পত্রিকা 100 পত্রিকা ডেইলি 100 লিড নিউজ করতো তার বিরুদ্ধে। এরাই গত 15 বছর তারেক রহমানকে নিয়ে কিছু বলা যাবে না, রাজনৈতিকভাবে লিগেলি কোর্ট থেকে সব, এখন আবার তারা নমন করে সকালে উঠে লিড নিউজ 10টা করে পারলে একটার জায়গায়। সুতরাং আলতামাস, তুমি রাজনীতিতে আসো নাই, তুমি রাজনীতিতে আসো, রাজনীতিতে পা রাখো। ওই কর্নেল অলি কি বলেছিল আজকে, অলি স্টেটমেন্ট ভিন্ন রকম। কর্নেল অলি স্টেটমেন্ট আজকে উনি দাঁড়াবেই না, উনি সিটেই নিবে না, উনি শুধু দয়া চায় বিএনপির। সুতরাং তুমি রাজনীতিতে আসো, তারপরে কিছু কোট করো। এই ধরনের রেটরিক কোট, যে তারেক রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, এটি পৃথিবীর ইতিহাসে কোনো রাজনীতিক কোন নেতার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র, এত বড় মিডিয়া ট্রায়াল, এত বড় এই ভারত এবং আওয়ামী লীগ মিলে এত বড় ষড়যন্ত্র, উনি যে বেঁচে আছেন এটাও আল্লাহ প্রদত্ত, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। এবং উনি যে ফাইট করেছেন এটাও তিনি দেখাচ্ছেন যে উনি কিভাবে ফাইট করেছেন। এখন উনি আসবেন কি আসবেন না এটা নিয়ে সারাদিন গান গায় কোটি কোটি মানুষ। সুতরাং কে কি বলেছিল তার চেয়ে বড় জিনিস বাস্তবতা হলো 31টা দফা দিয়ে তিনি সারা জাতিকে তিনি দেখাচ্ছেন যে
উন্নয়নের রোডম্যাপটা কাকে নিয়ে, এটি জনগণকে নিয়ে। উনি এটা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। জিয়াউর রহমান 19টা দফা দিয়েছিল, উনি 31 দফা দিয়ে আলতামাস তিনি বুঝাচ্ছেন তিনি কি করতে চাচ্ছেন। উনি যদি না করেন, জনগণ সিদ্ধান্ত নিবে নেক্সট ইলেকশনে। স্যার আমি আপনার উত্তরে স্যার একটা বলবো যে না না, তারেক রহমান সাকসেস আলতামাস আমি শেষ করি নাই। তুমি সেনাবাহিনী এবং বিএনপির একটা স্ট্র্যাটেজিক একটা সাম সর্ট অফ কনফ্লিক্টিং কথা বলেছো। অনেকেই তো মনে করে এখনো পর্যন্ত সে পরিবেশ এখন হয়নি। যে আমি পরিবেশে একটা আমি free, আমি fair আমি ওখানে election আসছি, তুলে আনা যায়। আমি ওখানে আসছি। আপনি মনে করেন যে ফেব্রুয়ারি আমি সুযোগটা হবে? আমি 1 বছর গ্রাউন্ডে আছি। আমার এই 62 ইয়ার্স এর অভিজ্ঞতা, আমি মুক্তিযুদ্ধ দেখেছি, আমি অস্ত্র ধরেছি আমার ভাইয়ের, আমার সবগুলো সরকার দেখা হয়েছে স্বাধীনতা উত্তর। আমার বক্তব্য হলো, যেখানে 3 মাসে কোনো গাইডলাইন ছাড়া, কোনো ধরনের নির্দেশনা ছাড়া শাহাবুদ্দিন সাহেব ইলেকশন করেছে। এই জাতির সেনাবাহিনী এখন দেশে বিদেশে নির্বাচন করে, আমরা বিদেশে নির্বাচন করছি। সুতরাং আমি মনে করি যে এটা একটা পারফেক্ট টাইম। 1 বছরেরও বেশি সময় নিয়ে 1.5 বছর নিয়ে নেওয়া হচ্ছে। 1.5 বছর নিয়ে একটা পারফেক্ট টাইম। আপনি কত সময় দিবেন তাহলে আমাকে বলেন? আপনি কি 3 বছর দিবেন, 5 বছর দিবেন, 10 বছর দিবেন, সব সমাধান হয়ে যাবে? নো। সুতরাং ফান্ডামেন্টালি আপনি একটা যদি পার্লামেন্ট বসাতে চান, তাহলে ইট ইজ মোর দেন এনাফ। এবং এই সেনাবাহিনী, এই সশস্ত্র বাহিনী, এই জাতি প্রস্তুত এই নির্বাচনের জন্য। এইখানে বিএনপি আর আওয়ামী লীগের মনস্তাত্ত্বিক যে আলতামাস যেটা বললো, এটা সঠিক না। কারণ এই মুহূর্তে যদি বিএনপি বলে ওকে নির্বাচন দরকার নাই, তাহলে কি সব ঠিক হয়ে যাবে? এই যে ডেলি যে 100 কিলিং হচ্ছে, এই যে 50টা ক্রাইম হচ্ছে ঢাকা সিটিতে, এটা স্টপ হয়ে যাবে? হবে না। বরং পলিটিক্যাল যে নেট যেটাকে বলে, যেটা রাজনৈতিক জালটা যখন স্ট্রং হবে, তখন বরং সবকিছু আইন শৃঙ্খলা সহ মানুষের কল্যাণ সবকিছু একটা পদ্ধতিগত ব্যবস্থাপনায় আসবে। জি সাগর ভাই, দেখুন আমি শুধু আপনাকে মানে দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাচ্ছি। আপনার শোতে আমি 5 তারিখের আগে দায়িত্ব নিয়ে বলছি যে গভর্নমেন্ট ইজ গন টুডে অর টুমরো। আমি স্পষ্টবাদী, আমার এখনো মনে আছে আমি এই কথাগুলো বলছি। এখনো আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ধরেন এই নির্বাচনটাকে প্রতিহত করার জন্য এখন 2টা গোষ্ঠী একসাথে কাজ করছে। একটা হচ্ছে পতিত স্বৈরাচার এবং ইন্ডিয়া, তারা বাংলাদেশে গণতান্ত্রিক সরকার চাচ্ছে না, নির্বাচন চাচ্ছে না। আরেকটা হচ্ছে জুলাই যারা মধ্যসত্যভোগী, অর্থাৎ জুলাইয়ের যারা মধু খাচ্ছে, তারা নির্বাচন চাচ্ছে না। জুলাই বিপ্লবকে বিক্রি করে যারা এখনো বেঁচে আছে, তারা নির্বাচন চাচ্ছে না। অরিজিনাল বিপ্লবী যারা, তারা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যারা জুলাই বিক্রি করে খাচ্ছে, ওই যে নীলা মার্কেট যাবে, ওয়েস্টার্নে যাবে, হাঁস খাবে, মজা করছে, কেউ আবার সাগর পাড়ে গিয়ে দেশ ও জনগণের কথা ভাববে। তো এই ধরনের কথা যারা বলছে, আমি আপনাকে বলছি, ধরেন এই যে আন্দোলনের সময় আমাদের যে সমন্বয়করা ছিল, যারা দায়িত্ব নিয়ে আন্দোলন করেছিল, তারা তো একটা পার্টি ছিল না, বিভিন্ন পার্টি ছিল। ছাত্র দলে ছিল, শিবিরে ছিল, ছাত্র অধিকার পরিষদ, আমি ছিলাম তখন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হিসেবে ছিলাম। তো সেটা তো আমি আপনার এক শোতে কখনো ব্যবহার করি নাই, আমরা আন্দোলনকারী। তো এই যে বিষয়টা, ধরেন এনসিপি 158 জন সমন্বয়কের আপনি এখন ভাইবা নেন যে কয়জন নির্বাচন চায় আর কয়জন নির্বাচন চায় না, তাহলে আপনি আনসারটা পাবেন। আবার কয়জন এনসিপি কে চায়, কয়জন এনসিপি কে চায় না, এগুলো আপনি মোটা দাগে, কারণ বৈষম্যটা যারা বেশি শিকার হয়েছে, তারা এখন কেউ এনসিপির সাথে নাই। যারা সুবিধাবাগী, যারা সুবিধা নিচ্ছে সরকারের সাথে থেকে, তারাই এনসিপির মধ্যে আছে। আরেকটা বিষয় দেখুন, আপনার এই শোতে আমার এখনো মনে আছে, তখন আপনি হয়তো 5 তারিখের পরে যখন শোগুলো করতেন, তখন আপনি দেশে ফিরেন নাই। আমি সর্বপ্রথম ব্যক্তি, আমি বলেছি যে এই সরকার আমাদের বিপ্লবী সরকার না, আমাদের বিপ্লবের সাথে সরকারের সম্পর্ক নেই, সরকার কাজ করছে না, আমরা নতুন করে উপদেষ্টা পরিষদ চাই, সরকারকে সরিয়ে দিতে। যখন আমার বিরোধিতা করেছে এই এনসিপি নেতারা, যারা এখন জুলাই বিক্রি করে খাচ্ছে, তারা আমার বিরোধিতা করছে, আমি নাকি বিএনপির দালাল, আমি সরকারের বিপক্ষে যখন বলেছি, ঠিক সেম কথাগুলো তো এখন তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কি লন্ডন গিয়ে সেজদা দিচ্ছে, বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে। আরে ভাই, এটা তো আমি আন্দোলনের আগে বলছি। তো তখন আপনাদের সাথে ছিল, আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভেঙে চুরে খাচ্ছেন, তার ইমেজ ব্যবহার করে যা খুশি তার ডিসি নিয়োগ দিচ্ছেন, এসপি নিয়োগ দিচ্ছেন, কেউ আবার ওই বন্দরের দায়িত্ব নিচ্ছেন, কেউ গাড়িতে চড়ছেন। তখন ঠিক, এখন যখন উনি নির্বাচনের কথা বললো, উনি যখন বুঝে গেছে যে ভাই আমি কারো বদনাম আমার ঘাড়ে নিব না, আমি প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমি নির্বাচন দিয়ে চলে যাব, দেবো আর নাইলে আমি চলে যাব, উনি 2টা অপশন, আমি কারো বদনাম ঘাড়ে নেব না। যখন উনি এই সিদ্ধান্তে অটল, তখন উপদেষ্টা পরিষদের অনেকেই এখন তার সুরে কথা বলতে। আজকে আমাদের রেজওয়ান আপা বলেছেন যে
ডক্টর মোহাম্মদ ইউনূস যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনের ব্যাপারে, এনসিপি এক সরাসরি বললো, এনসিপি কি বললো না বললো এটা আমাদের আলোচনার বিষয় না, ইলেকশন হবে। তা আমিও আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি একজন রাজনৈতিক দলের প্রধান হিসেবে, ফেব্রুয়ারি ইলেকশন হবে। এই ইলেকশন বাংলাদেশের এমন কোন শক্তি নেই এই ইলেকশনকে প্রতিহত করার জন্য। কেন নেই? কারণ বাংলাদেশের মানুষ পরপর 3টা জাতীয় নির্বাচনে তাদের ভোট দিতে পারে না। অর্থাৎ আমাদের সংগ্রামটা ছিল ভোটাধিকারের ভিত্তিতে। বাংলাদেশে গত 15 বছর ছিল একটা অনির্বাচিত সরকার। বর্তমান যে সরকারটা সেটাও কিন্তু অনির্বাচিত সরকার। আমি ধরে নিলাম সেটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছে, কিন্তু একই অনির্বাচিত সরকার। এখন এটা আমাদের সরকার না। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্র চর্চা করি, আমরা যারা ভোটাধিকারে বিশ্বাস করি এবং ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, আমরা যারা এটা বিশ্বাস করি, এটা কিন্তু আমাদের সরকার না, জবাবদিহিতার সরকার না। এটা একটা আমরাই নাম দিয়েছি ইন্টেরিয়ার, অর্থাৎ আপনার ঘরটা ভেঙে গেছে, জোড়া তালি দিয়ে আপনি বসবাস করছেন। কিন্তু আপনার জন্য উত্তম হচ্ছে কখন আপনি ফাউন্ডেশনের উপর দাঁড়াবেন। আপনি কি ভাঙাচুরা ঘর নিয়ে থাকবেন, নাকি ফাউন্ডেশন দিয়ে নির্বাচন দিয়ে আপনি তার উপরে 5 তলা বিল্ডিং করবেন? তো এই সিদ্ধান্তটা আমি মনে করি বাংলাদেশের জনগণ নিয়েছে। যারা এই মুহূর্তে বলছে যে নির্বাচনকে প্রতিহত করা হবে, এই অন্তর্বর্তীকালে সরকার বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে, আমি আপনার এখানে আজকে দায়িত্ব নিয়ে বলছি, তাদের মধ্য থেকে আমি কোনো দলকে ছোট করে দেখছি না। আমি মনে হয় যে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, একদম বিএনপি একদম কোনো কথাই বলবে না। আমি আপনাকে বললাম বিএনপিতে ধরেন হাজার হাজার নেতা আছে, কোন নেতা যদি ব্যক্তিগতভাবে কোনো কথা বলে সেটা তার ব্যক্তিগত ইচ্ছা, ভাই, সেটা তো জাতীয় নিউজ হতে পারে না। জাতীয় নিউজ হবে তারেক রহমান কি বলেছে, খালেদা জিয়া কি বলেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার্টির মহাসচিব হিসেবে, দ্যাটস এনাফ। এই 3টাকে আপনি কোট করেন। কিন্তু আমরা ছাত্র জনতা দেখেছি 5 তারিখের পরে তারেক রহমান বরাবরের মতো জনতার পাশে দাঁড়াচ্ছে। তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বক্তব্য আপনি এখন ইউটিলাইজ করেন। 5 তারিখের পরে মিডিয়াতে যতগুলো বক্তব্য এসেছে তারেক রহমানের, প্রত্যেকটা বক্তব্য আমি মনে করি যে দলের আগে তার দেশপ্রেমটা এগিয়ে এসেছে। তো এটাকে তো আপনারা ধরুন অন্যভাবে দেখার সুযোগ নেই, কারণ 15 বছর আমরা দেখি নাই তার কোনো বক্তব্য। আমরা যা দেখছি আমরা তো সেটা নিয়ে কথা বলবো। তা আমি মনে করি যে এই জিনিসটা এখন ধরেন আমাদের প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান যখন সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের মানুষের ধরেন উন্নতির জন্য এবং ফ্যাসিস্ট যে পতিত শক্তি, সেই শক্তি যেন কোনোভাবে মাথাছাড়া দিয়ে না উঠতে পারে বাংলাদেশে, এই শক্তিকে একদম আপনি স্তব্ধ করে এই শক্তির ঘাড়ের উপর দাঁড়িয়ে যদি আপনি একটা অবাধ ফ্রি ফেয়ার নির্বাচন দিয়ে দিতে পারেন, তখন সারা বিশ্বে দেখবে না বাংলাদেশে তো গণতন্ত্র আছে, বাংলাদেশ তো ডেমোক্রেসি চর্চা করে, তখন ভারতের মাথা হেট হয়ে যাবে। তো এই নির্বাচনটা 1 নম্বরে আপনি যদি মোটা দাগে চান, কারা চায় না? দিল্লির দোসররা চায় না, 1 নাম্বার। 2 নাম্বারে হচ্ছে ফ্যাসিস্ট শক্তি, যারা হাসিনা, যারা পরাজিত শক্তি, তারা নির্বাচন চায় না। 3 নম্বরে হচ্ছে যারা এই সরকারের সাথে সুযোগ সুবিধা নিচ্ছে, নির্বাচনের পরে যাদেরকে কেউ দেখা হলে বলবে না ভাই কেমন আছেন, তারা অনেকেই। আমি আপনাকে এখানে দায়িত্ব নিয়ে বলছি, দেখুন এই সরকারের সাথে যারা আছে তাদের প্রত্যেকে কিন্তু সম্পদের হিসাব দিতে হবে। যদি 2 কোটি টাকার জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রী জেল কাটতে হয়, তা আপনি 200 কোটি টাকার জন্য আমি যদি তাকে ধরতে যাই, আপনি তো তখন বলবেন না ওরা তো জুলাই যুদ্ধে ছিল, আমরা কোনো সিম্পিতি কাজে আসবে না। ভাই, যে অন্যায় করছে সত্যিকার অর্থে, যারা যা কিছু করছে সবকিছু অন দা রেকর্ড, আপনার ফেসবুকে আছে, হাজার হাজার প্রমাণ আছে। আপনি এখানে একটা মিটিং করেন না, দেখবেন যে আপনি যখন বিপদে পড়বেন আপনার এই মিটিং নিয়ে 100 প্রমাণ চলে আসবে যে আরে সাগর ভাই তো তখন এখানে ছিল, এটা করেছে। যারা যা করছে সবকিছু অন দা রেকর্ডেড, এবং যারা দুর্নীতি করছে আমার বিশ্বাস নির্বাচিত সরকার আসলে তাদের দুর্নীতি হবে এবং জনগণ সেটাকে পজিটিভলি নিবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। সুতরাং তারাই নির্বাচন চাচ্ছে না। তা আমি আপনাকে আবারও চ্যালেঞ্জ করে বললাম যে আমাদের প্রধান উপদেষ্টা যদি থাকে এই সরকার অন্তর্বর্তীকালে সরকারের প্রধান হিসেবে, এবং নির্বাচন কমিশন যদি থাকে, বাংলাদেশে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, মার্চে হবে না, জানুয়ারিতে হবে না, 2026-এর ফেব্রুয়ারিতে ইলেকশনটা হবে। ওকে, প্রিয় দর্শক, আপনাদের কাছে এই প্রশ্ন রেখে দিয়ে আজকের মতো শেষ করছি এই আলোচনা অনুষ্ঠান। আপনারা কি মনে করেন কিনা যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এ নিয়ে আপনাদের মাঝে কোনো সংশয় রয়েছে কিনা জানাবেন কমেন্ট বক্সে।